হাবিব করছো কোনটা? ভায়োলেন্স এগেইনস্ট অ্যাডোলেসেন্ট। ভায়োলেন্স এগেইনস্ট অ্যাডোলেসেন্স। তাহলে দেখবে প্যাটার্নস অফ ভায়োলেন্স গুলো কি 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 কারণে হচ্ছে, এইভাবে ভায়োলেন্সের কোন কোথায় কিরকম ডেভেলপিং কান্ট্রিতে কেমন ভায়োলেন্স হচ্ছে সো এগুলো। আর সানোয়ারা বন্যার মধ্যে দেখবে এগুলো চলে আসবে, কারণ এগুলো জি ইমার্জিং ম্যাম। ইস্যু। ঠিক আছে, এই বিষয়গুলো আসবে ওইভাবে। তবে আবার দেখা যাচ্ছে হাবিব যা লিখছি হুবহু তোমার সেটার জন্য না হয় একই রকম। না ম্যাম, হবে না ইনশাল্লাহ। ইমার্জিং ইস্যুস অলসো, যে ভায়োলেন্স অ্যামাং অ্যাডোলেসেন্ট, এটাও অনেকটা ইমার্জিং ইস্যু। সো তুমি ইস্যুগুলো আইডেন্টিফাই করবে, জি ম্যাম। এবং সেগুলো সম্পর্কে একটু একটু করে ডেসক্রিপশন থাকবে, কোন ধরনের ইস্যু কোথায় কিরকম আছে। আর আইরিনের কি খবর? ম্যাডাম আমাকে হচ্ছে ইফটিজিং করতে বলেছিলেন আপনি। তো ইফটিজিং, তাহলে ইফটিজিং তো এই সাউথ ইস্ট এশিয়াতে আছে, গ্লোবালি আর কোথাও নাই। জি ম্যাডাম। ইফটিজিং ইন বাংলাদেশ বা এই রিজিওনাল কান্ট্রিগুলোতে তুমি দেখতে পারো কি ধরনের ইফটিজিং হচ্ছে, কিভাবে ইফটিজিং কে প্রিভেন্ট করতে পারবো, কি ধরনের গবেষণা হয়েছে ইফটিজিং এর উপরে, কনসিকোয়েন্স কি হয়েছে ইফটিজিং এর। ঠিক আছে, জি ম্যাডাম। ইফটিজিং এক ধরনের ভায়োলেন্স, ঠিক আছে, তুমি পার্টিকুলারলি ইফটিজিং কে ফোকাস করবে। ওকে, মনে হয় ভালো হবে তাহলে। ঠিক আছে, আজকে তাহলে ফাইনাল হয়ে গেল কে কি করছো। ওকে জি ম্যাম। তাহলে নেক্সট উইকে আমাদের কোনো ক্লাস হচ্ছে না, আবারও বললাম, বৃহস্পতি শুক্র শনি একদিনও হচ্ছে না, আমাদের আরো দুটো সেশন আছে, পরের উইকে হবে। তারপরের উইকে ধরো আমি জানিয়ে দেবো, যেটা বৃহস্পতিবারে আর শনিবারে পরের উইকে আমরা নিব। ওকে, জি ম্যাম। এই যে নেক্সট উইক বলতে যে নেক্সট বৃহস্পতি শুক্র শনি যে আমাদের যে সেটা হবে না, ধরো আজকে তো শনিবার, নেক্সট বৃহস্পতিবারে কোনো সেশন হচ্ছে না। বাট ইট বাই দিস টাইম আই এক্সপেক্ট যে তোমরা এই সময় তোমাদের অ্যাসাইনমেন্ট গুলোর উপরে কাজ করো, সুন্দর করে অ্যাসাইনমেন্ট তৈরি করো। এবং বলেছি যে অ্যাসাইনমেন্ট গুলো শুধু আমাকে ইমেল করলে হবে না, অবশ্যই গুগল ক্লাসরুমে আপলোড করবে। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট গুলো গুগল ক্লাসরুমে থাকতে হবে, যেখানে তোমরা পরীক্ষার জন্য আপলোড করবে। তোমাদের তো আলাদা একটা গ্রুপ করে দিয়েছে নাদিয়া শামস আর সিএস ডিপার্টমেন্টাল যে বিষয়। ঠিক আছে, জি ম্যাম। আশা করি সবাই বুঝতে পারছো। তো ঠিক আছে, আজকে আমার এটা সেকেন্ড সেশন, কিন্তু আমি আজকে 3:30 থেকে 5:30 পর্যন্ত একটা সেশন নিয়েছি, সেটা হলো বিএসএমএম এতে, সেটা দিয়েছি সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ হেলথের উপরে। ঠিক আছে, তো ওখানে 9 জন স্টুডেন্ট আছে, 9 জন স্টুডেন্ট সেশন শেষ করে, এবং কোর্স কোঅর্ডিনেটর যে ফারিয়া হাসিন অ্যাসোসিয়েট প্রফেসর বিএসএমএম ও সেশনে থাকে, প্রত্যেকটা সেশনে থাকে। আমাদেরকে অ্যাড করতে পারলে বুঝতে পারতে যে ওরা কিভাবে ইন টোটো ফারিয়া হাসিন যা বলে তার বাইরে এতটুকু যাওয়ার সাধ্য কারো নাই। বুঝতে পারছো ওরা কত ভাবে স্ট্রিক্টলি ফলো করে একদম। এনিওয়ে, আমি আমাদের স্টুডেন্টদেরকে ডিসকারেজ করছি না। ঠিক আছে, সো তোমরা আজকে প্রত্যেকে খুবই দ্রুত জয়েন করেছো, আমার কারোর জন্য অপেক্ষা করতে হয়নি যে হাবিব আসবে কিনা, আসছে কেন, ঠিক না? আমাদের কি কেউ মিসিং আছে? নাই তো? না ম্যাম। 4 জনই আমাদের প্রেজেন্ট, বরঞ্চ একটু বেশি আছে, বললো যে ল্যাপটপ থেকেও জয়েন করছি, সে থেকেও জয়েন করছি। সো উই গট একজন টুইন পেয়েছি আমরা, ওকে, তাহলে আমরা সেশন শেয়ার করি, আমি আমার প্রেজেন্টেশন শুরু করি আমাদের। হাবিব ঠিক আছে? ওকে, জি ম্যাডাম। আজকে ইম্পর্টেন্ট সেশন হচ্ছে অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি, কারণ সারা পৃথিবীতেই অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি নিয়ে একটা বিশাল প্রবলেম। ঠিক আছে, সেই জন্য আজকের সেশনটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তাহলে প্রথম আমার মনে হয়, এবং আজকের সেশনটা সহজ এই সেন্সে, কারণ ম্যাটারনাল হেলথে তোমরা কিন্তু ম্যাটারনাল যে প্রেগন্যান্সি, অ্যান্টিবায়োটিক, পোস্টপার্টাম সবই জানো, কমপ্লিকেশনস কি সবই মোটামুটি পড়া। সেশন কিন্তু তুলনামূলকভাবে অনেক ইজি, বুঝতে কোনো কঠিন কিছু বিষয় নাই। সবাই শুনতে পাচ্ছ তো আমাকে? হাবিব? জি ম্যাডাম, শোনা যাচ্ছে। জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। জি ম্যাম। থ্যাংক ইউ। বন্যা, তোমার কি অবস্থা, শুনতে পাচ্ছ? ম্যাম এখন শুনতে পাচ্ছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমাদের অবজেক্টিভস গুলো কি? বন্যা তুমি শোনাও পড়ে।
Ji ma'am. Learning objectives. At the end of the session, the students will have learned definition of adolescent pregnancy, situation of adolescent pregnancy, factors associated with adolescent pregnancy, risk factors of adolescent pregnancy, complication of adolescent pregnancy, and adolescent pregnancy prevention. ওকে, তাহলে কটা আজকে 1 2 3 4 5 6 6টা আমাদের মনে রেখো। এট দি এন্ড অফ দি সেশন আমরা কিন্তু রিভিউ করব, সো দ্যাট আসলে কতটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি, সেশনটা সাকসেসফুল হলো কিনা সেটা আমি বুঝতে পারবো। তো অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি একটু পড়ে শোনাও, এগুলো তোমরা সবাই জানো, পড়লেই বুঝতে পারবা। মেরি। জি ম্যাম। Adolescent pregnancy. Adolescent pregnancy is defined as pregnancy that occurs in women below the age of 20. The age of the mother is determined by the easily verified date when the pregnancy ends, not by the estimated date of conception. ওকে, এই জিনিসটা তো সবাই ক্লিয়ারলি আমার মনে হয় বুঝতে পারো। যদি বলি যে 20 ইয়ার্স এর আগে তার প্রেগন্যান্সি এন্ড হবে, ঠিক আছে, তার এন্ড হতে হতে যদি তার বয়স 21 হয়ে যায়, তাহলে কিন্তু সেটা প্রেগন্যান্সির মধ্যে পড়ছে না ডেফিনেশনে। বুঝতে পারছো? অর্থাৎ কনসেপশনের ডেটটা কিন্তু না, ডেটটা হচ্ছে এন্ডের ডেট। প্রেগন্যান্সি এন্ড যদি দেখা যায় তার 20 বছরের মধ্যে প্রেগন্যান্সি এন্ড হচ্ছে, যখন তার বয়স 20 বছর, ইজিলি ভেরিফাইড, কারণ অনেক ভেরিফিকেশন তো করা যায় অনেক ভাবে, ওইভাবে ভেরিফাই করে যখন তার প্রেগন্যান্সি এন্ড হচ্ছে, সেই সময়টাকে, সেটা যদি 20 ইয়ার্স হয়, তাহলে আমরা অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি বলি। অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সির আরেকটা নাম কি বলো তো? Teenage pregnancy. Teenage pregnancy. এক সেকেন্ড, আমি এই বিষয়টা কিন্তু একদম ক্লিয়ার থাকতে হবে যে টিনেজ প্রেগন্যান্সি বা অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি কাকে বলে। তো করতে পারবে? কন্টিনিউ করো। It is common that at this age the girl has not completed her education and is entirely dependent upon her parents, thus unable to provide proper care for the unborn child. তো এটা তো বুঝতে পারছো, তার তো Teenage pregnancy তো মানে পড়াশোনা কমপ্লিট হয়নি, তাহলে তার বাচ্চাটাকে প্রেগন্যান্সি পিরিয়ড, আনবর্ন চাইল্ড, প্রেগন্যান্সি পিরিয়ড, আনবর্ন চাইল্ড মানে হচ্ছে সে যখন প্রেগন্যান্ট থাকছে, তখন তো সে তাহলে অ্যাপ্রোপ্রিয়েট কেয়ার নিতে পারছে না, ঠিক কি না? জি। Teenage pregnancy rate varies from one country to another depending on factors such as access to contraceptive methods, sex education, and sexual activity. তাহলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে কোন দেশে কিরকম হবে, কি কি ফ্যাক্টর উপর ডিপেন্ড করে, কন্ট্রাসেপটিভ মেথড অ্যাভেলেবল কিনা, কারণ টিনেজদের কন্ট্রাসেপটিভ মেথড অনেক ক্ষেত্রে অ্যাভেলেবল না। তারপরে সেক্স এডুকেশন যদি ধরো ভালো থাকে যে সব দেশে, সেখানে তারা প্রেগন্যান্সি অ্যাভয়েড করতে পারে, তারা জানে যে সেক্সুয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে যে প্রেগনেন্ট হতে পারে সে বিষয়টা জানে। এবং সেক্সুয়াল অ্যাক্টিভিটি যে সমস্ত দেশে ধরো ফ্রি সেক্সুয়াল অ্যাক্টিভিটি, প্রমিসকিউইটি, তাদের মধ্যে কোনো বিধিনিষেধ কম আছে, সেসব দেশে টিনেজ প্রেগন্যান্সিটা বেশি হবে। আর কোন দেশে বেশি হবে? যেখানে ধরো চাইল্ড ম্যারেজ বেশি। চাইল্ড ম্যারেজ বেশি কোথায়? সাউথ এশিয়াতে, বাংলাদেশ। সাউথ এশিয়াতে, ভেরি গুড, আপনি খুব সুন্দর বলেছে। সাউথ এশিয়াতে অনেক বেশি, বাংলাদেশ সম্ভবত চাইল্ড ম্যারেজের সেকেন্ড হাইয়েস্ট হতে পারে। এবং 66% হচ্ছে তোমার চাইল্ড ম্যারেজ হচ্ছে যারা বিফোর দ্য এজ অফ 18। লিগাল এজ এট ম্যারেজ কবে আমাদের দেশে মেয়েদের? 18 years. রাইট, ভেরি গুড। 18 ইয়ার্স এর আগেই 66%-এরই বিয়ে হয়ে যাচ্ছে। তাহলে চাইল্ড ম্যারেজ হচ্ছে একটা কারণ, যেখানে চাইল্ড ম্যারেজ বেশি হবে সেখানে টিনেজ প্রেগন্যান্সিও বেশি হবে। তাহলে এটা হচ্ছে ওভারভিউ। হাবিব, তুমি একটু ওভারভিউটা পড়ে শোনাও। Overview of adolescent pregnancy. Adolescent pregnancy has been identified as one of the major public health challenges. The World Health Organization reports that out of the 135 million
live births annually, more than 15 million are among girls aged 15 to 19 years. In developing countries, 1 in every 3 girls gives birth by the age of 18. This accumulates to about 20,000 girls under the age of 18 who give birth every day, according to the United Nations Population Fund, UNFP. এটা বুঝতে তো কারো নিশ্চয়ই অসুবিধা নাই, তাই না? ওকে, কন্টিনিউ। Despite significant efforts to end child marriages, 1 in 3 girls in developing countries is married before she turns 18. Therefore, most of these pregnancies, 9 out of 10, are in marriage or union. ডেভেলপিং কান্ট্রিতে যেহেতু চাইল্ড ম্যারেজটা বেশি, তাহলে সেই ক্ষেত্রে তোমার মানে এক্সট্রা ম্যারিটাল বা প্রি ম্যারিটাল যে প্রেগন্যান্সি হচ্ছে সেটা রেট কম, বেশিরভাগই ম্যারিটাল প্রেগন্যান্সি। কন্টিনিউ করো। In Bangladesh, Bangladesh has the highest rate of adolescent pregnancy in South Asia. About 30% of adolescents are married by age 15, and about 60% are married by age 18, legal age of marriage. There has been a slight increase in the age at first marriage among 15 to 19 years olds from 14.8 years in 1993 to 15.7 in 2007. Adolescents with higher level of education as well as adolescents with higher economic standard tend to marry at a later age. Birth rate among adolescent mothers per 1,000 women, 113 according to BDHS 2011. মানে কি দেখাচ্ছে, বার্থ রেটটা বেশি অ্যাডোলেসেন্টদের মধ্যে, তাই না? অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি বেশি হলে তো অ্যাডোলেসেন্ট বার্থ রেটও বেশি হবে। আর যারা ধরো মানে এডুকেটেড অ্যাডোলেসেন্ট, তারা নিশ্চয়ই দেরিতেই বিয়ে করবে, এটা তো না বোঝার কিছুই নেই, তাই না? এই যেটা বলছিলাম 60% ম্যারিড হচ্ছে লিগাল এজের আগে, বলছিলাম 66% আছে কোথাও কোথাও, 30% হচ্ছে 15 বছর আগেই হয়ে যাচ্ছে। তাহলে চিন্তা করো কি অবস্থা আমাদের। কন্টিনিউ। About 16 million adolescent girls give birth every year, most in low and middle income countries. An estimated 3 million girls aged 15 to 19 undergo unsafe abortions every year. 1 in 5 girls has given birth by the age of 18. 5টা গার্লসের মধ্যে একজন, 5জন যদি মেয়ে আমরা কাউন্ট করি, তার মধ্যে একজনকে পাওয়া যাবে যারা অলরেডি মা হয়ে গেছে। In low and middle income countries, complications from pregnancy and childbirth are a leading cause of death among girls aged 15 to 19 years. In Latin America, Europe, and Asia, only 42 to 68% of adolescents who are married or in partnerships use contraceptives. তাহলে দেখা যাচ্ছে এশিয়া, ল্যাটিন আমেরিকা, ইউরোপ, এখানেও কন্ট্রাসেপটিভ ইউজটা কম। Stillbirths and newborn deaths are 50% higher among infants of adolescents mother than among infants of women aged 20 to 29 years. এই যে একটা স্লোগান বলা হয় যে 20 আগে বুড়ি নয়, তাই না? 20 বছরের আগে যদি বাচ্চা হয়ে যায় তাহলে এটা তাদেরকে ডিসকারেজ করার জন্য বলে। তাহলে দেখো যাদের 20 বছরের আগেই হয়ে যাচ্ছে তাদের মধ্যে স্টিল বার্থ অনেক বেশি হচ্ছে এবং ডেথস বেশি। কত পার্সেন্ট দেখো, একদম অলমোস্ট ডাবল, 50% হায়ার যাদের 20 থেকে 29। তাহলে 20-এর পরে আমরা বলি যে 20 বছরের পরে বাচ্চা নেওয়ার কথা, তাহলে এই ক্ষেত্রে তার নিউবর্ন ডেথ রেট কমে যাবে, স্টিল বার্থ কমে যাবে যদি সে এই বয়সে বাচ্চা নেয়। 20 থেকে 29 বলছে, স্টাডিতে হয়তো 29 বছর পর্যন্ত নিয়েছে ওরা। ওকে, Infants of adolescent mothers are more likely to have low birth weight. এটা তো নিশ্চয়ই বুঝি। অ্যাডোলেসেন্ট মায়েদের বাচ্চাদের কি হয়, বার্থ ওয়েট কম থাকবে, সো লো বার্থ ওয়েট হওয়ার চান্স অনেক বেশি। আমাদের দেশে যে হাই লো বার্থ ওয়েট, এটা ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে আমাদের অ্যাডোলেসেন্ট মাদার বেশি, যাদের লো বার্থ ওয়েট হচ্ছে। Only 36% of young men and 24% of young women aged 15 to 24 in low and middle income countries have comprehensive and correct knowledge of how to prevent HIV.
এইচআইভি প্রিভেনশনের নলেজও খুব কম, এটাই এখানে বলা হচ্ছে। So what are the factors associated with adolescent pregnancy? এখানে বলছে several factors contribute to adolescent pregnancy. Key factor in many societies, girl may be under pressure to marry and bear child early. So আমাদের সোসাইটিও তো একই অবস্থা, তাদেরকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া এবং বাচ্চাও তাড়াতাড়ি হওয়া। কারণ আমরা জানি যে একটা মিথ আছে, যদি তারা বিয়ে হওয়ার পরে ফ্যামিলি প্ল্যানিং মেথড ইউজ করে তাহলে তাদের নারী জ্বলে যাবে। নারী বলতে ওরা বোঝায় ইউটেরাসটা বার্ন হয়ে যাবে। এটা একটা মিথ আছে, যার জন্য ওরা কোনো ধরনের ফ্যামিলি প্ল্যানিং মেথড ব্যবহার করে না। এই জন্য প্রথম বাচ্চা হওয়ার আগ পর্যন্ত কোনো ফ্যামিলি প্ল্যানিং মেথডে তারা যায় না, বিকজ তাদের এই স্ট্রং একটা বিলিফ আছে যে তাদের এর পরবর্তীতে তার নারী জ্বলে গেলে আর বাচ্চা হবে। এই কারণে তাহলে বিয়ে হওয়ার পরপরই তাদের বাচ্চা বিয়ার করে এবং তাকে প্রমাণ করতে হয় যে সে ক্যাপেবল অফ বিয়ারিং চিলড্রেন। ঠিক আছে, তার যে ক্যাপাসিটি আছে বাচ্চা জন্ম দেওয়ার, সেটা প্রুফ করার জন্যও তাকে প্রেগনেন্ট হতে হয়। আর কি বলে বয়স্করা কি বলে, ধরো বুড়া বুড়ি যারা থাকে, দাদা দাদি হয় বাচ্চা, তারা বলে যে তারা দাদা দাদি হতে চায়। সুতরাং খুব দ্রুত তাদের বিয়ে করে বাচ্চা হওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করে। কন্টিনিউ। Married adolescents are likely to become pregnant and give birth in accordance with social norms. তো এটা আসলে একটা সোশ্যাল নর্মস, এই যে প্রেগন্যান্সি হওয়া এবং চিলড্রেন দেওয়া ইন অ্যাকর্ডিংস উইথ দ্য সোশ্যাল নর্মস। বেশিরভাগই এই সোশ্যাল নর্মসটা বেশিরভাগই প্রযোজ্য হচ্ছে কোথায়, রুরাল এরিয়াতে। বেশিরভাগ ক্ষেত্রে দেখবা যেখানে অ্যাডোলেসেন্টরা পড়াশোনা করে না, পড়াশোনার রেট কম, তাদের মধ্যে এই নর্মসটা অনেক বেশি কার্যকর। Education, on the other hand, is a major protective factor for early pregnancy. The more years of schooling, the fewer early pregnancy. কিভাবে আমরা আসলে করতে পারি যাতে আর্লি প্রেগন্যান্সি প্রিভেন্ট করা যায়? একটা হচ্ছে এডুকেশন। অর্থাৎ এডুকেশন যদি দেওয়া হয়, দেখা যাচ্ছে যাদের ইয়ার্স অফ স্কুলিং, বেশি বছর যারা স্কুলে গেছে তাদের মধ্যে প্রেগন্যান্সি রেট কম। ওকে, Birth rates among women with low education are higher than for those with secondary or tertiary education. এগুলো সবই কিন্তু এভিডেন্স যে যারা সেকেন্ডারি লেভেল, টারশিয়ারি লেভেল পড়াশোনা করছে তাদের মধ্যে বার্থ রেটটা কম। কিন্তু যারা কম পড়াশোনা করছে, ধরো প্রাইমারি লেভেল এডুকেশন অথবা নো এডুকেশন, ইলিটারেট, তাদের মধ্যে বার্থ রেট বেশি। তাহলে এডুকেশন একটা অনেক গ্রেট একটা ইনফ্লুয়েন্স আছে, যাতে করে আমরা অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি বা অ্যাডোলেসেন্ট বার্থকে কন্ট্রোল করা সম্ভব। Some adolescents do not know how to avoid becoming pregnant or are unable to obtain contraceptives. তো তাদের নলেজও নাই অ্যাট দি সেম টাইম, যার ফলে তারা কোনো কন্ট্রাসেপটিভ ইউজও করে না, এবং তারা কন্ট্রাসেপটিভ সম্বন্ধে নলেজ না থাকায় তারা কন্ট্রাসেপটিভ ইউজ করার থেকে বিরত থাকছে। Where contraceptives are widely available, sexually active adolescents are less likely to use contraceptives than adults. আমরা আগেও বলেছি যে কন্ট্রাসেপটিভ ইউজটা অ্যাডাল্টসদের চেয়ে অ্যাডোলেসেন্টদের মধ্যে অনেক কম। এই জন্য কন্ট্রাসেপটিভ প্রিভ্যালেন্স রেট যেটা বলে, যেটা দিয়ে তোমার ডিটারমিনেন্ট সিস্টেমে ইউজ করা হয়, অ্যাডোলেসেন্টদের মধ্যে কন্ট্রাসেপটিভ প্রিভ্যালেন্স রেট লো, আর অ্যাডাল্টদের মধ্যে কন্ট্রাসেপটিভ প্রিভ্যালেন্স রেট বেশি। There is a lack of sexuality education in many countries. আরেকটা কারণের কথা বলছে, সেটা হলো সেক্সুয়ালিটি এডুকেশন। অর্থাৎ অ্যাডোলেসেন্টদের মধ্যে সেক্সুয়ালিটি এডুকেশন নাই। তাহলে কি কি কারণগুলো আমরা পেলাম একবার যদি আরেকবার দেখি। এটা হচ্ছে সিচুয়েশনের কথা বলছে, কি ফ্যাক্টর, অনেক ফ্যাক্টর। প্রথমটা হচ্ছে সোসাইটির প্রেশার। সোসাইটির কি প্রেশার? আর্লি ম্যারেজ, আর্লি চিলড্রেন, আর্লি মা হয়ে যাওয়া। আর কি সোশ্যাল নর্মসের কথা বলছে, যে এটা একটা সোশ্যাল নর্মস। আর কি কারণ? এডুকেশন একটা বড় ফ্যাক্টর। বার্থ রেট একটা অনেক বড় ফ্যাক্টর, যেটা এডুকেশনের সাথে রিলেটেড। এছাড়া কন্ট্রাসেপটিভ ইউজ অ্যানাদার ফ্যাক্টর। কন্ট্রাসেপটিভ ইউজ যেহেতু লো, সে কারণে তাদের মধ্যে প্রেগনেন্সি হওয়ার চান্স বেশি। এবং সেক্সুয়ালিটি এডুকেশন, কন্ট্রাসেপটিভ ইউজ, সেক্সুয়ালিটি এডুকেশন, তারপর হচ্ছে কি এডুকেশন, জেনারেল এডুকেশন, তারপর হচ্ছে সোশ্যাল প্রেশার। এগুলো হচ্ছে
মূলত অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সির জন্য ফ্যাক্টরস দ্যাট কন্ট্রিবিউটস টু অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি, দিস আর দ্য ফ্যাক্টরস। এখন এখানে হচ্ছে রিস্ক ফ্যাক্টরস। হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস অফ অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি? কি কি রিস্ক ফ্যাক্টর হতে পারে? ফ্যামিলিতে একটা রিস্ক ফ্যাক্টর, সিঙ্গল প্যারেন্ট ফ্যামিলিজ, সিঙ্গল মাদার্স ডেটিং বিহেভিয়ার্স, lack of positive family interaction, lack of parental supervision, lack of positive parent-child communication. এগুলো হচ্ছে অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্ট যারা হচ্ছে তাদের জন্য এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। বেশিরভাগই দেখা যায় যে সিঙ্গল প্যারেন্ট হয়ে যাচ্ছে, কারণ অনেক ক্ষেত্রেই অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি হওয়ার পরে দেখা যায়, বিশেষ করে এটা হচ্ছে তোমার ডেভেলপড কান্ট্রিতে। আর যে সমস্ত প্রেগন্যান্সি বিকজ অফ ডেটিং অর্থাৎ রিলেশনশিপের মাধ্যমে যে প্রেগনেন্ট হচ্ছে তাদের মধ্যে সিঙ্গল প্যারেন্ট হওয়ার চান্স অনেক বেশি। এবং এই যে সিঙ্গল মাদার্স ডেটিং বিহেভিয়ার, এরপরে সো বিকজ অফ অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি ফ্যামিলি ইন্টারাকশন ওইভাবে হয় না, যেখানে প্যারেন্টাল সুপারভিশন ডেফিনেটলি অ্যাবসেন্ট থাকে, কারণ ওইভাবে প্যারেন্ট হওয়ার তো তার যোগ্যই হয় না, চিন্তা ভাবনার মধ্যেই আসে না, মেন্টাল মেকআপটাই তৈরি হয়। যার জন্য এই ধরনের বাচ্চাদের সাথে যে কমিউনিকেশন যেটা হওয়ার কথা সেই কমিউনিকেশনের ল্যাক হয়ে যাচ্ছে। পিয়ার্সদের কি প্রেশার হয়? রিস্ক ফ্যাক্টর, সেক্সুয়াল প্রেশার ফ্রম পিয়ার্স। Peers are sexually active, friends are sexually active, dating begins at early age, dating someone with 3 to 5 years older, যার সাথে ধরো যে সমস্ত দেশে ডেটিং বেশি হয় সেসব জায়গায় অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি বেশি, এবং যেখানে পিয়ার্সরা, বিশেষ করে পিয়ার্সরা যদি সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকে তাহলে দেখা যায় যে পিয়ার প্রেসারে অ্যাডোলেসেন্টরা তাহলে সেক্সুয়ালি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। বিশেষ করে তাদের সবসময় রিলেশনশিপ হচ্ছে কিন্তু তাদের চেয়ে বড়দের সাথে, অর্থাৎ ধরো এরা যদি আর্লি অ্যাডোলেসেন্ট গ্রুপ হয় তার রিলেশনশিপটি হচ্ছে যারা লেট অ্যাডোলেসেন্ট গ্রুপ 3 থেকে 5 বছরের ওল্ডার, যারা ওল্ডাররা আসলে যারা ইয়াং থাকে তার উপরে অনেক প্রভাব বিস্তার করতে পারে, যার ফলে এটা একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করছে। কমিউনিটি কালচার, হাই ডিভোর্স রেট, হাই ভায়োলেন্ট ক্রাইমস, হাই টিন সুইসাইডস, হাই স্কুল dropout rates, low community income, lack of community coordinated programs for youth and policies that deal with school failure, dropout rates, job opportunities, social support, and positive educational and recreational activities. So যে কমিউনিটিতে এই কোঅর্ডিনেশন এই প্রোগ্রামগুলো নাই, একেবারেই নাই, in that community actually adolescent pregnancy rateটাও বেশি। যে কমিউনিটি লো ইনকাম মানে হচ্ছে কি পভার্টি, যে কমিউনিটিতে পুয়ার বেশি থাকছে সেখানে অ্যাডোলেসেন্ট ম্যারেজ রেট আমরা বেশি পাবো। সো একই কথা যে এডুকেশন ড্রপ আউটও যেখানে বেশি সেখানেই অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি রেট বেশি পাওয়া যাবে। তেমনি সুইসাইড, তার মানে মেন্টাল স্ট্যাটাস, সুইসাইড রেট বেশি। সো অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি ওয়ান অফ দ্য রিজনস ফর সুইসাইড। অনেক অ্যাডোলেসেন্টরাই দেখা যায় যে যারা আউট অফ ম্যারেজ যারা প্রেগনেন্ট হচ্ছে তারা অনেক ক্ষেত্রে দ্যাট টার্নস টু সুইসাইড হতে পারে। তাহলে যেখানে সুইসাইড রেট বেশি সেখানে বোঝা যায় যে অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি রেটও বেশি। আর ক্রাইমের সাথেও রিলেশনশিপ আছে অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সির সাথে। যেখানে ক্রাইম বেশি হবে সেখানে অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্ট, মানে ক্রাইমের মধ্যে সেক্সুয়াল ক্রাইম হতে ইনক্লুডেড, সেখানে সেক্সুয়াল ভায়োলেন্সও বেশি হয়, তাহলে অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি হওয়ার চান্সও বেশি। পাশাপাশি জাস্ট ডিভোর্স রেটও দেখা যাচ্ছে, অ্যাডোলেসেন্ট ম্যারেজ হচ্ছে এবং ডিভোর্সও হচ্ছে, তাহলে যে কমিউনিটিতে ডিভোর্স রেট বেশি সেই কমিউনিটিতেই তোমার অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি হওয়ার চান্স বেশি। সো এগুলো হচ্ছে কমিউনিটি আর কালচারাল রিস্ক ফ্যাক্টর। ইন্ডিভিজুয়াল রিস্ক ফ্যাক্টর, ইন্ডিভিজুয়াল কি ধরনের রিস্ক ফ্যাক্টরগুলো আছে? পিউবার্টি বিগ্যান অ্যাট আর্লি এজ। সো আর্লি পিউবার্টি মানে কি? আর্লি পিউবার্টি মানে হচ্ছে ফ্যামিলি ধরে নেবে যে খুব তাড়াতাড়ি তো সে নাও শি ইজ ক্যাপেবল অফ রিপ্রোক্রিয়েশন, ঠিক আছে, প্রোক্রিয়েশন, তাহলে সে এখন চাইল্ড বিয়ার করার যোগ্যতা তার অর্জন করেছে। আর্লি এজে যদি পিউবার্টি হয় তাহলে আর্লি ম্যারেজ হওয়ার চান্স থাকে, তাহলে আর্লি প্রেগন্যান্সি হওয়ার চান্স থাকতেছে। older siblings sexually active, so sibling যদি sexually active হয় এটা একটা ইন্ডিভিজুয়াল রিস্ক ফ্যাক্টর, তাহলে ওই যে পার্টিকুলার অ্যাডোলেসেন্টও কিন্তু সেক্সুয়ালি অ্যাক্টিভ হওয়ার চান্স বেশি থাকে। সো ল্যাক অফ স্পিরিচুয়াল লাইফ, অনেক ক্ষেত্রে স্পিরিচুয়াল লাইফ মানুষকে অনেক কিছু থেকে বিরত রাখতে সাহায্য করে। সো এইসব অ্যাডোলেসেন্টরা দেখা যায় এদের কোনো স্পিরিচুয়াল লাইফ নেই, অর্থাৎ স্পিরিচুয়াল যে একটা গাইডলাইন থাকে যে নট টু বি সেক্সুয়ালি অ্যাক্টিভ বিফোর ম্যারেজ বা কিছু, সো এই জিনিসটা অ্যাবসেন্ট থাকে, যার ফলে তাদের ক্ষেত্রে প্রেগন্যান্সি হওয়ার চান্সটা বেশি। এনগেজেস ইন অ্যালকোহল এন্ড ড্রাগ ইউজ, সো
সো ড্রাগ আর অ্যালকোহলে যারা থাকে তারা তো বিভিন্ন ধরনের সোশ্যাল ক্রাইম করছে, তারা বিভিন্ন ধরনের সেক্সুয়াল অ্যাবিউজ হচ্ছে, নিজেরা করছে বা হচ্ছে। সো যাদের যে কমিউনিটির অ্যাডোলেসেন্টরা অ্যালকোহল এবং ড্রাগ ইউজ করছে, সো এটা একটা ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর হিসেবে কাজ করছে যে সে প্রেগনেন্সি হওয়ার চান্স বেশি, বিকজ তার সেক্সুয়াল রিলেশনশিপে ইনভলভ হওয়ার চান্স বেশি। আরেকটা হচ্ছে লো সেলফ এস্টিম। এদের সাধারণত দেখা যায় যে সেলফ এস্টিম হচ্ছে কি আত্মসম্মান বোধ কম থাকে, তারা চিন্তা করে না যে কি রিলেশনশিপের পরিণতি কি হতে পারে। তো তারা খুব সহজেই সেক্সুয়াল রিলেশনশিপে জড়িয়ে যায় যাদের মধ্যে সেলফ এস্টিমটা কম থাকে, এই কারণে তাদের প্রেগনেন্সি হওয়ার চান্স বেশি থাকে। এডুকেশন লিমিটেড, আমরা আগেই দেখেছি যে যারা হায়ার এডুকেশন তাদের প্রেগনেন্সি রেট কম থাকে, যারা হায়ার এডুকেশন তাদের মধ্যে কন্ট্রাসেপটিভ ইউজ রেট হায়ার এডুকেশন তাদের ম্যারেজ দেরি করে হয়। তো এটা একটা ইন্ডিভিজুয়াল রিস্ক ফ্যাক্টর যে লিমিটেড এডুকেশন কম থাকার জন্য তারা অ্যাওয়্যার হয় না, যার ফলে ইজিলি তারা বিয়ে করে ফেলে, নিজেরাই করে ফেলে। অনেক সময় এমনও দেখেছি, আবার অনেক সময় তাদের গার্জিয়ানরাই তাদেরকে বিয়ে দিয়ে দেয় বিকজ অফ লিমিটেড এডুকেশন, ল্যাক অফ ফিউচার ওরিয়েন্টেড গোলস, এবং তারা ভবিষ্যতে কোনো ধরনের পরিকল্পনা তাদের থাকে না, যে অর্থাৎ যেটা বলছে ফিউচার ওরিয়েন্টেড গোলস, একটা যেটা তার যে একাডেমিক যে একটা গোল থাকে যে আমি পড়াশোনা করব, বড় হব, আমি পড়াশোনা করে ভালো জব করব, এই যে একটা গোল থাকে, এই গোল যাদের মধ্যে থাকে না, যে সমস্ত অ্যাডোলেসেন্টরা এইসব চিন্তা ভাবনা করে না, হ্যাঁ, তাদের ফিউচার কোনো গোল নাই, তাদের মধ্যেই দেখা যায় প্রেগনেন্সি হওয়ার চান্স বেশি। সো আমার মনে হয় এগুলো ইজি, আমরা সহজেই বুঝতে পারি ইন্ডিভিজুয়াল রিস্ক ফ্যাক্টরগুলো। এইখানে যে ফিগারটা দেখতে পাচ্ছি আমরা, এখানে দেখাচ্ছে adolescent pregnancy risk factors and consequences. সো ফিগারে আমরা যদি দেখি কি বলছে এখানে, এটার অ্যারোগুলো হচ্ছে এই দিকে, হ্যাঁ, তার মানে হচ্ছে এই কারণগুলোর জন্য সে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে জড়াচ্ছে এবং ব্যাকআপ কন্ট্রাসেপটিভ ইউজ করছে না, প্রত্যেকটার সাথে যেভাবে। তারপরে সেক্স অ্যাবিউজের ডিরেকশন দেখো এদিকে, সেক্স অ্যাবিউজের কাজ হচ্ছে ল্যাক অফ কন্ট্রাসেপটিভ ইউজ, সেক্স অ্যাবিউজ হওয়ার জন্য কন্ট্রাসেপটিভ ইউজ হচ্ছে না, সেক্স অ্যাবিউজ হওয়ার জন্য প্রিকশিয়াস সেক্সুয়াল অ্যাক্টিভিটি। সো এই প্রিকশিয়াস সেক্সুয়াল অ্যাক্টিভিটির আবার কি কারণ কি হতে পারে, যেমন এটার রেজাল্টের জন্য প্রিকশিয়াস মানে হচ্ছে কোনো ধরনের কেয়ারলেস, প্রমাসকুইটি যেরকম আর কি সেরকম, ঠিক আছে, যখন তখন যার সাথে তাদের রিলেশনশিপ তৈরি হয়ে যাচ্ছে, যার ফলে কি এটার রেজাল্টে কনসিকুয়েন্সে কি দাঁড়াচ্ছে, এই ফ্যাক্টরগুলো হচ্ছে কনসিকুয়েন্স, এটা দেখাচ্ছে আলটিমেট কনসিকুয়েন্স। STI ডিজিজ বেড়ে যাচ্ছে, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজেস, প্রেগন্যান্সি হচ্ছে, অ্যাবর্শন হচ্ছে, স্ট্রেস এন্ড অ্যাংজাইটি হচ্ছে, লস অফ সোশ্যাল এন্ড পার্সোনাল ডেভেলপমেন্ট লস হচ্ছে, অ্যাডভার্স অবস্টেটিক্যাল আউটকাম বিকজ অফ প্রেগন্যান্সির কারণে অবস্টেটিক্যাল আউটকাম, ইন্টারফেয়ার উইথ প্রিবার্টাল গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, এবং এই ধরনের কারণে তাদের গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট ইন্টারফেয়ার হচ্ছে। দিস আর দ্য কনসিকুয়েন্সেস। এখন স্পন্টেনিয়াস সেক্স আর ল্যাক অফ কন্ট্রাসেপটিভ ইউজ, এটার কারণ হিসেবে কি বলছে, সিঙ্গেল আর অ্যাডোলেসেন্ট প্যারেন্টস, যেসব সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলি অথবা অ্যাডোলেসেন্ট প্যারেন্ট ফ্যামিলি, সেসব ফ্যামিলিতে স্পন্টেনিয়াস সেক্স এর চান্স বেশি। লো এডুকেশন, ইকোনমিক্যাল ডিসঅ্যাডভান্টেজ, অর্থাৎ পুয়ার ফ্যামিলি যারা, অনেকেই দেখা যায় যে তারা পুয়ার ফ্যামিলি, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় তারা বিভিন্ন ধরনের সেক্স ওয়ার্কার হিসেবে কাজ করে, সেক্সকে সেল করে তারা থাকে, সেটা হোম বেস সেক্স ওয়ার্ক হতে পারে, কমার্শিয়াল সেক্স ওয়ার্ক হতে পারে। সো এডুকেশন যাদের কম থাকছে তারাই এই দুটো ফ্যাক্টরের কথা বলছে, কন্ট্রাসেপটিভ ইউজ কম করবে বা স্পন্টেনিয়াস সেক্স হচ্ছে। ল্যাক অফ চাইল্ড প্রোটেকশন, কিন্তু প্রোটেকশন নাই, সে কারণে এটার সাথে রিলেট করছে স্পন্টেনিয়াস সেক্স। হোম রান অ্যাওয়ে, বাড়ি থেকে পালিয়ে যাওয়া, বাড়ি থেকে যারা পালিয়ে যায় তাদের মধ্যে এটা বেশি থাকে, স্পন্টেনিয়াস সেক্স। এখানে আমরা দেখি স্পন্টেনিয়াস সেক্স রিলেট করছে কিসের সাথে। সো এই তিনটা মিলিয়ে স্পন্টেনিয়াস সেক্সের কথা বলছে। যেমন অ্যাডোলেসেন্ট ইমেজ গিভেন ইন মাস মিডিয়াতে অনেক ক্ষেত্রে অ্যাডোলেসেন্টদেরকে বিভিন্নভাবে অন্যরকম ভাবে উপস্থাপন করা হয়, অর্থাৎ তাদেরকে সেক্সুয়ালি মানে অ্যাট্রাকটিভ বা এই ধরনের মডেল হিসেবে তাদেরকে দেখানো হয়, অর্থাৎ মিস ইউজ করা হয় মাস মিডিয়াতে। অনেক ক্ষেত্রেই অ্যাডোলেসেন্টদেরকে রিয়াল ইমেজ আমরা দেখতে পাই না। নো ভ্যালু গিভেন ইন দ্য চ্যাস্টিটি শব্দটার মানে হচ্ছে যে
বলবো ভার্জিনিটি বা কিছু, এটার কোনো মূল্য তাদের কাছে থাকে না, অর্থাৎ পিউরিটি যেটাকে বলে, যে সেক্সুয়াল ইম্প্যাক্ট বা কিছু, যাদের কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটি একটির সাথে ইনভলভ হয় না, এরকম যদি হয়, যে যে সোসাইটি যদি এরকম হয় যে এটাতে মানে ম্যাটার করে না যে ওয়েদার হি অর শি ইনভলভস ইন সেক্সুয়াল অ্যাক্টিভিটি অর নট, পরবর্তীতে এটা তারা গুরুত্ব দেয় না এটাকে, অর্থাৎ সো তাদের এই চ্যাস্টিটি সম্পর্কে তাদের ভ্যালুটা কম থাকে। সো কালচারাল ফ্যাক্টর, লট অফ কালচারাল ফ্যাক্টর যেগুলোর সাথে অ্যাসোসিয়েটেড উইথ স্পন্টেনিয়াস সেক্স, spontaneous sex should associate with lack of contraceptive, that is associated with precocious sexual activity, which is the consequence of all this. So এটা একটা জাস্ট ফিগারের মধ্যে একটা দেখানোর চেষ্টা করা হয়েছে। সো এখন হচ্ছে what are the complications of adolescent pregnancy? সানোয়ারা বন্যা, তুমি বোধহয় একটু পড়ে শোনাতে পারবে। Adolescent pregnancy complication. Teenage pregnancy results in many disadvantages for the girls, the baby, her family, and her community. Complications from pregnancy and childbirth are the leading cause of death among girls aged 15 to 19 years in developing countries. There are special risks to a baby when the mother is not fully mature, because most teenagers are not physically, emotionally, or financially ready to carry and care for a child. Their babies tend to have low birth weight. এখানে আমরা কি পেলাম, যে বাচ্চার উপরে, ফ্যামিলির উপরে, কমিউনিটির উপরে, সব কিছুর উপরেই কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, তাই না, টিনেজ প্রেগন্যান্সির জন্য। কারণ কমপ্লিকেশনস গুলো বেশি হবে, যত বয়স কম হবে তত কমপ্লিকেশনস গুলো বেশি হওয়ার চান্স থাকে। সেখানে এই ধরনের চান্স কেন চান্স থাকতেছে, কারণ স্পেশাল রিস্ক থাকতেছে, কারণ মা এখানে ফুললি ম্যাচিওর হয় নাই, যার জন্য তার তো বডি বায়োলজিক্যালি সে ম্যাচিওর, সে মানে দ্যাট মিনস ফিজিক্যালি ম্যাচিওর না, প্লাস তার মেন্টালিও সে ম্যাচিওর না। সো ইমোশনাল, যেটা বলছে যে ফিজিক্যালি, ইমোশনালি, ফিনান্সিয়ালি কোনোভাবেই সে রেডি না একটা বাচ্চা নেওয়ার জন্য, ঠিক আছে। তাহলে এগুলোর জন্য একটা তার কমপ্লিকেশনস হচ্ছে, বেশিরভাগ দেখা যায় লো বার্থ ওয়েট হচ্ছে। কন্টিনিউ করো। In case of mother, MR, abortion, anemia, placenta previa, pregnancy-induced hypertension, toxemia of pregnancy, premature labor, prolonged labor, obstructed labor, maternal death, maternal depression, divorce, dropout from school, malnutrition, repeated pregnancy, high risk of pregnancy, and psychological problems. তাহলে এটা বুঝতে পারছো মায়ের জন্য কি কি হতে পারে। এগুলো সাধারণ যে প্রেগন্যান্সিতে যা যা কমপ্লিকেশনস আমরা যে জানি না, জানি না, কমপ্লিকেশনস নরমাল যে প্রেগন্যান্সি, অ্যাডোলেসেন্ট হওয়ার দরকার নেই, তাহলে অ্যাডোলেসেন্টদের মধ্যে এগুলো আরো বেশি হয়, একই কিন্তু, ঠিক কিনা। সেখানে কিছু অ্যাড হয়েছে, যেমন ধরো ড্রপ আউট ফ্রম স্কুল, যেটা আমরা তুমি অ্যাডাল্টের মধ্যে আমরা পাইনি। আর সাইকোলজিক্যাল প্রবলেম, সাধারণত অ্যাডাল্ট প্রেগন্যান্সিতেও হয় সাইকোলজিক্যাল প্রবলেম, বাট এদের কিন্তু সবগুলোই কিন্তু বেশি হবে। এমআর কি? এমআর কি? বাচ্চা নষ্ট করার menstrual regulation. এমআর সেটা বলো। menstrual regulation. Menstrual regulation. কষ্ট করে বললে তো মানে মনে হবে তুমি এমপিএইচ করছো না। এভাবে বলবো আমরা, কি বলবো? এটা না বলে আমরা কি বলবো? হাবিব বলতে পারবে। menstrual regulation. হ্যাঁ ঠিক আছে, হোয়াট ইজ menstrual regulation? আর এটা হচ্ছে কি ম্যাডাম, আমরা যে অ্যাবর্শনটাকে ইনডিউসড অ্যাবর্শন বলতে পারি আর কি, মানে কি বলে সিজ অফ প্রেগন্যান্সি, লিগ্যাল অ্যাবর্শন, সিজেশন অফ প্রেগন্যান্সি। হ্যাঁ, ইনডিউসড বললে তো আবার অন্যরকম শোনা যায়, ইনডিউসড অ্যাবর্শন ব্যবহার হয় না, লিগ্যাল অ্যাবর্শন। লিগ্যাল অ্যাবর্শন। লিগ্যাল অ্যাবর্শন কত উইকস পর্যন্ত অ্যাবর্শন করে এমআর এর মাধ্যমে? আমরা 28 এর আগে, 28 এর আগে। একদম কিছু না জেনে কথা বললে হবে হাবিব? এত 28 উইকসে কি অ্যাবর্শন করে? পাগল হয়েছেন নাকি তুই? এবারে কত উইকস পর্যন্ত? বন্যা তোমরা কেউ জানো? মেরি তো বোধহয় অন দ্য ওয়ে। তুমি জানো কত উইকস পর্যন্ত এমআর করা হয়? 12 উইকস এর মধ্যে ম্যাডাম। 12 weeks এর আগ পর্যন্ত ম্যাম। 10 উইকস পর্যন্ত সম্ভবত, বিফোর 12 উইকস এরকম বলে নাকি 10 উইকস পর্যন্ত, যে কোনো একটা।
10 উইকস এর মধ্যে বোধহয় সম্ভবত, হ্যাঁ। ওকে, তাহলে মিনিস্ট্রাল রেগুলেশন হচ্ছে যেটাকে আমরা লিগ্যাল অ্যাবর্শন বলা যেতে পারে, দ্যাট ইজ আর্লি অ্যাবর্শন। আর্লি অ্যাবর্শন, হ্যাঁ, লেট অ্যাবর্শন কিন্তু করা হয় না, যেটা বললো ভাবে। তাহলে এটা নিশ্চয়ই তোমাদের মনে থাকবে যে কি কি হতে পারে, তো কঠিন না, তাই না? প্রক্সিমি অফ প্রেগন্যান্সি কি আইরিন? প্রক্সিমি অফ প্রেগন্যান্সি কি? ইনফেকশন প্রেগন্যান্সিতে, ইনফেকশন প্রেগন্যান্সি। আইরিন, বিভিন্ন টক্সিনের কারণে প্রেগন্যান্সিতে যে ইনফেকশন হয়, মেডিসিন থেকে হতে পারে। আইরিন তুমি উত্তর শুনো, অন্য কে বলবে? প্রিএক্লাম্পসিয়া। রাইট, হাবিব বলছে প্রিএক্লাম্পসিয়া হচ্ছে টক্সিমি অফ প্রেগন্যান্সি। বুঝছো আইরিন, টক্সিনের জন্য প্রেগন্যান্সি এটা না, ঠিক আছে? বুঝতে পারছো তুমি এবার? জি ম্যাডাম। ওকে, প্লাসেন্টা প্রিভিয়া কি, কে বলবে? প্লাসেন্টার নিচের দিকে থাকা। নিচের দিকে এরকম করে বললে হবে? কিসের নিচের দিকে থাকে ম্যাডাম? ওভারির। ফিটাসের আগে চলে আসবে। নিচের দিকে থাকে প্লাসেন্টা, ওভারিতে থাকে আইরিন? না ম্যাডাম। বলে লো লাইং প্লাসেন্টা, এটাকে প্লাসেন্টা প্রিভিয়া বলে। কোথায় থাকে প্লাসেন্টা প্রিভিয়া? কোথায় থাকে? লোয়ার সেগমেন্ট অফ দি ইউটেরাস। ইউটেরাস, জি ম্যাম, মানে সার্ভিক্সের কাছাকাছি। সার্ভিক্সের কাছাকাছি অথবা ওভার দি সার্ভিক্স, সার্ভিক্যাল অসটাকে কভার করেও থাকতে পারে। দুইটা হতে পারে, একটা কমপ্লিট প্লাসেন্টা প্রিভিয়া, একটা ইনকমপ্লিট, যেটা ওই কোণার মধ্যে থাকবে। ইনকমপ্লিটলি প্লাসেন্টা অরিফিসকে কভার করবে না, সেটা হচ্ছে পার্শিয়াল প্লাসেন্টা প্রিভিয়া। টোটালি যদি কভার করে ফেলে তাহলে এটাকে বলবে কমপ্লিট প্লাসেন্টা প্রিভিয়া। ঠিক আছে? প্লাসেন্টা প্রিভিয়া হলে কি হতে পারে, কি হয়, সুবিধা কি হয়? অ্যাবর্শন হতে পারে ম্যাডাম। ওই যে অ্যাবর্শন হতে চান্স থাকে, তারপর হচ্ছে স্পটিং হতে অ্যাবর্শন হয় থাকে। না, অ্যাবর্শন হয় না, অ্যাবর্শনের সাথে প্লাসেন্টা প্রিভিয়ার সাথে রোল নাই, চান্স। প্লাসেন্টা হলে কি হয় বলো? অ্যাবর্শন হয় না ম্যাডাম, ফিটাস ভালোভাবে ব্লাড সার্কুলেশন পায় না। নো নো, কোনো অসুবিধা নেই, ফিটাসও সার্কুলেশন পাবে। থ্রেটেন্ড অ্যাবর্শন, থ্রেটেন্ড অ্যাবর্শনও না। প্রিভিয়াস যেহেতু সার্ভাইকাল অসের ওখানে আছে, যখন তার ডেলিভারি টাইম আসবে সেই দিকে, সেকেন্ড থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি, সেই সময় দেখা যাচ্ছে তার পেইনলেস ব্লিডিং হতে পারে। ঠিক আছে? প্লাসেন্টা প্রিভিয়া থাকার জন্য পেইনলেস ব্লিডিং হতে পারে, এবং অর্থাৎ তার যখন ডেলিভারির সময়টা আসবে, এই সময় তো প্লাসেন্টা কি হয়, তোমার সার্ভিক্সটা ওপেন হতে শুরু করে না, তখন প্লাসেন্টা থেকে সেপারেট হয়ে ব্লিডিং হবে। ঠিক আছে? বুঝতে পারছো? ওই সময় হবে, ওই সময় ব্লিডিং হয়ে ম্যাটারনাল ডেথ হতে পারে, যদি তারা বুঝতে না পারে আগে থেকে যে এটা প্লাসেন্টা প্রিভিয়া। তারা যদি ভাবে নর্মাল ডেলিভারির জন্য এখন তার ব্লিডিং হচ্ছে, সুতরাং বাসায় বসে থাকলো, ইন দ্যাট কেস এই হেমোরেজ এত বেশি হবে যে মাকে বাঁচানো যাবে না। সেই জন্য প্লাসেন্টা প্রিভিয়া অবশ্যই হসপিটালে এবং সিজারিয়ান সেকশন, নর্মাল ডেলিভারি করানো যায় না প্লাসেন্টা প্রিভিয়া থাকলে। বুঝতে পারছো তো? হ্যাঁ, এগুলো নিজে আইরিন তোমাকে বলছি, তুমি যেগুলো ধরো বুঝতে না, এগুলো নিজে লার্ন করে নিবে। সবকিছু তো আমরা এখানে এক্সপ্লেইন করবো না, সবাই মোটামুটি জানি। যেগুলো ধরো বুঝতে পারছো না, নিজে তৈরি না করে অবশ্যই একটু লার্ন করে নিবে, কারণ সবকিছু লার্ন করে নেবে। প্লাসেন্টা প্রিভিয়া লেখো, তুমি সাথে সাথে পেয়ে যাবো হোয়াট ইজ প্লাসেন্টা প্রিভিয়া, কেন হচ্ছে, কোথায় প্লাসেন্টা প্রিভিয়া হলে কি অসুবিধা হয়। ঠিক আছে? তো একটু বুঝতে অসুবিধা হবে না তাহলে। আর কি, আর বাকিগুলো তো মোটামুটি বোঝা যায়। ইন কেস অফ চিলড্রেন কি হতে পারে? In case of children, prematurity, low birth weight, IUDR, maternal malnutrition, infection, perinatal mortality, ill health, impaired mental and physical development due to lack of proper care. এগুলো তো বুঝতে অসুবিধা নাই। IUGR কি? ইন্ট্রা-ইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন। লো বার্থ ওয়েট আর এটার মধ্যে কি পার্থক্য? লো বার্থ ওয়েট ম্যাডাম হচ্ছে কম ওজন নিয়ে জন্মগ্রহণ করা, আর এটা হচ্ছে ইউটেরাসের ভিতরে তার গ্রোথটা রিডাকশন হয়ে যায়। রিডাকশন না, রিটার্ডেড হচ্ছে। রিটার্ডেড মানে কম হচ্ছে, তার যে সময় অনুযায়ী তার যে গ্রোথ হওয়ার কথা, ধরো 34 উইকসে, 30 উইকসে, বিভিন্ন উইকসে তার যে হওয়ার কথা, তার চেয়ে যদি কম থাকে
তাহলে আমরা বলি ইন্ট্রা-ইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন। অর্থাৎ সে ইউটেরাসে থাকা অবস্থায় তার যেটা করা হয় এটা হলো আইইউজি। আইইউজিআর লো বার্থ ওয়েট দুটোই হতে পারে, লো বার্থ ওয়েট আইইউজিআরও হতে পারে, লো বার্থ ওয়েট প্রিম্যাচিউরিটিও হতে পারে। ঠিক আছে, লো বার্থ ওয়েট কি পড়ানো হয় নাই? জি ম্যাম, পড়ানো হয়েছে। পড়ানো হয়েছে ম্যাডাম। একটু দেখে নিবা, তাহলে ইজি হয়ে যাবে। প্রিম্যাচুরিটিও লো বার্থ ওয়েট হতে পারে, আইইউজিআরও হতে পারে। অর্থাৎ বাচ্চা টার্ম ইনফ্যান্ট কিন্তু তার গ্রোথ ঠিক মতন হয় নাই, তার ইউটেরাসে থাকা অবস্থায় গ্রোথ রিটার্ডেশন হচ্ছিল। ঠিক আছে, যার জন্য আইইউজিআর হতে পারে। আর প্রিম্যাচুর মানে তো আগে হয়ে যাচ্ছে, আগে হয়ে যাওয়ার জন্য সে লো বার্থ ওয়েট হচ্ছে। সে যদি টাইমলি হতো তাহলে হয়তো লো বার্থ ওয়েট হতো না প্রিম্যাচিওর বাচ্চাদের ক্ষেত্রে, বুঝতে পারছো? আর আইইউজিআর সাধারণত দেখা যায় টার্ম, পুরোপুরি টার্ম পর্যন্ত হচ্ছে, সে ফুল ম্যাচুরেশন হওয়ার কথা, বার্থ ওয়েট কম, কারণ তার গ্রোথ ডেভেলপমেন্ট থাকা অবস্থায় ইন্ট্রা-ইউটেরাইন পিরিয়ডে হ্যাম্পার হয়েছে। এটাকে আমরা বলছি আইইউজিআর। নারিন, তোমার জন্য এক্সপ্লেইন করে বলছি। জি ম্যাডাম। মর্টালিটি, পেরিনেটাল মর্টালিটি বলতে কি বোঝায়? পেরিনেটাল পিরিয়ড কোনটা? পেরিনেটাল পিরিয়ড হচ্ছে ম্যাডাম উইকসটা মনে করতে পারতেছি না। কার মনে আছে? কারো মনে আছে? 28 weeks থেকে 7 days after delivery. রাইট, ভেরি গুড, ভেরি গুড হাবিব, তুমি একদম রাইটলি বলেছো। 7 days after birth এই যে মর্টালিটি, এইটাকেই আমরা বলছি পেরিনেটাল মর্টালিটি। সো এইসব অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি যারা হচ্ছে তাদের এই পেরিনেটাল মর্টালিটিটা বেশি হচ্ছে। ওকে, আর impaired mental and physical development due to lack of proper care. একটু আগে আমরা বলেছি যে তারা এই বাচ্চাদেরকে এইভাবে তাদের প্যারেন্ট চাইল্ড কমিউনিকেশন ঠিক মতন হয় না, তা বাচ্চাদের ঠিক মতন যত্ন নিবে না, তাহলে কি হবে? ফিজিক্যাল মেন্টাল ডেভেলপমেন্ট ঠিক মতন হবে, বাচ্চাটা হবে না। ওকে, তাহলে এই কমপ্লিকেশনস গুলো মনে হয় বুঝতে তোমাদের অসুবিধা হওয়ার কোনো কারণ নেই এবং মনে রাখতে পারবে আশা করি। ওকে, প্লিজ। Pregnant teens are at much higher risk of having serious medical complications such as placenta previa, pregnancy-induced hypertension, premature delivery, significant anemia, toxemia. এই যেসব কমপ্লিকেশনস গুলো একটু আগে আমরা বললাম, হ্যাঁ, তার মধ্যে বলছি এই সিরিয়াস কমপ্লিকেশনস গুলো তাদের মধ্যে বেশি হবে। এই কয়েকটা কথা বলছে। প্লাসেন্টা প্রিভিয়া তো সবাই বুঝতে পারছি। প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন, প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন কেন বলছে বলো তো? কারণ প্রেগন্যান্সির সময় হাইপারটেনশনটা হয়, মানে আগে থাকে না। গুড, একদম ঠিক। তাহলে এই কারণেই এই দেখা যায় যে ইয়াং যারা হচ্ছে আর টিন অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্ট যারা, তাদের মধ্যে প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশনের রেট বেশি হচ্ছে। প্রিম্যাচিউর ডেলিভারি কখন হলে প্রিম্যাচিউর ডেলিভারি বলবো আমরা? কোন উইকসের আগে হলে? 28 উইকস এর আগে। না 37 weeks এর, 37 completed weeks এর আগে। ভেরি গুড, 37 উইকসের আগে যদি হয় তাকে বলে প্রিম্যাচিউর ডেলিভারি, 28 উইকস না। সিগনিফিকেন্ট এনিমিয়া, হ্যাঁ, এনিমিয়া তো সবাই জানি। এনিমিয়া কাট অফ লেভেল কত হিমোগ্লোবিনের এনিমিয়ার জন্য প্রেগন্যান্সি পিরিয়ডে? 12 ম্যাডাম। 12 তো অনেক বেশি, কি বলো? লেস দেন কত? লেস দেন 10। 8 না, 8 না, 10 ও না, লেস দেন। হাবিব জানো? মনে আসতেছে না। 11, less than 11 milligram per deciliter of blood। 11 এর নিচে প্রেগন্যান্সি পিরিয়ডে সাধারণত। তবে এটাও কিন্তু এক এক জায়গায় এক এক কাট অফ লেভেল দেখবা। সো অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি বলছে সেটাই আসলে দেখতে হবে। এটা 11 আমাদের আর হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিতে একটু আলাদা হতে পারে সেটা। ওকে, এনিমিয়া, তাহলে এনিমিয়া বেশি হবে কারণ সে ম্যালনারিশড বেশি থাকে। এসব টিনেজাররা কি ম্যালনারিশড বেশি হয় না সেক্ষেত্রে। টক্সিমিয়া, এবার কি আয়রন বুঝতে পারছো? টক্সিমিয়া হবে এদের বেশি। কি হবে ম্যাডাম? মানে কি, মানে কি বলো? টক্সিমিয়া হচ্ছে ম্যাডাম ওই যে প্রেগন্যান্সিতে, ম্যাডাম টার্মটা আবার খেয়াল করো নাই? মনে নাই? খেয়াল করেছি ম্যাডাম, মনে করতে পারতেছি না। ওই যে কনভালশন হয় যেটাতে। কনভালশন ম্যাডাম, কনভালশন। কনভালশন তো বলে না, যে কন্ডিশনে কনভালশন হয় তাকে কি বলি আমরা?
এক্লামশিয়া ম্যাডাম। সেটাই বলছি, ইক্লামশিয়া। আর একটা কি ইক্লামশিয়ার আগে যেটা, সেটা কি? প্রি এক্লামশিয়া। ঠিক আছে। এবার তাহলে এই সমস্ত অ্যাডোলেসেন্টদের মধ্যে সিরিয়াস মেডিকেল কমপ্লিকেশনস গুলো বেশি হয়, হায়ার রিস্ক, এদের বেশি হওয়ার চান্স বেশি। এ টু জেড সবার হবে তা না, আমাদের দেশে অনেক অ্যাডোলেসেন্ট আছে কোনো কিছুই হয় নাই, এবং বাচ্চাও বাড়তে একটু ভালো হয়েছে। এগুলো যে কমপ্লিকেশন গুলো পড়লাম, যেগুলো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এগুলো কোনো কিছুটাই হয়নি, সবকিছুই ভালো হয়েছে, এরকমও অনেক এক্সাম্পল আছে। ঠিক কিনা বন্যা? জি ম্যাম। কিন্তু এগুলো হওয়ার চান্স বেশি। হ্যাঁ, গবেষণা করে দেখা গেছে যে এই কমপ্লিকেশনস গুলো অ্যাডোলেসেন্টদের মধ্যে বেশি হয়েছে। বুঝতে পারছো? সবার হবে 100% এমন কিন্তু কথা বলেনি কেউ। ওকে, কন্টিনিউ। Vitamin deficiencies are more common. A teenage mother's weight gain is likely to be inadequate since the mother is still growing herself. She needs to eat properly not only for her own growth but for normal growth of the fetus. এটা আমরা বুঝতে পারছি সবাই, ঠিক আছে? কারণ তার তো গ্রোথ শেষ হয়নি। অ্যাডোলেসেন্ট পিরিয়ডে সবচেয়ে বেশি গ্রো করে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে, তাই না? আফটার চাইল্ডহুড, ঠিক কিনা? তাহলে সে যদি অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা পার হওয়ার আগেই যদি সে কনসিভ করে, তাহলে কি হবে? দুজন গ্রোথের জন্য কম্পিট করছে। তার প্রেগন্যান্সি, তার যে ফিটাস যেটা, সেটাও গ্রো করছে, সে নিজেও গ্রো করছে। তাহলে কি হবে? কম্পিটিশন হচ্ছে না এখানে? তাহলে কি হবে? তার নিজের গ্রোথও কিন্তু হ্যাম্পার হবে। সে যদি প্রেগনেন্ট হয়, তার নিজের গ্রোথ হ্যাম্পার হবে এবং বাচ্চার ঠিক মতন গ্রোথ হবে না, যেহেতু দুজনই এখানে গ্রোয়িং। ঠিক আছে? ওকে। Pelvic bones do not reach their maximum size until about the age of 18. Therefore, the pelvis of the teenage mother may not have grown enough to allow vaginal delivery of a normal sized baby. For this reason, the incidence of cesarean sections is higher in teenage mothers. ওকে, বোঝা গেল? এটা একটু বুঝিয়ে বলো, তুমি তো এটা বুঝতে পেরেছো, একটু বুঝিয়ে বলে দাও। মানে আমাদের যে পেলভিক বোনের স্ট্রাকচারটা, সেটা 18 বছরের আগে পুরোপুরি ম্যাচুরিটি আসে না, যেটা একটা নর্মাল ওয়েতে বাচ্চা ডেলিভারি করবে। তো এইসব ক্ষেত্রে দেখা যায় যে তখন সিজারিয়ান সেকশনের জন্যই ওইদিকেই ডিসাইড করতে হয়, এই জন্যই হায়ার রেঞ্জে চলে যাচ্ছে সিজারিয়ান সেকশনটা। ভেরি গুড, খুব ভালো বলেছো তুমি। কন্টিনিউ। The teenage mother should be encouraged to seek the prenatal care early in pregnancy. Eat a nutritious diet, take prenatal vitamins, and engage in healthy physical activity. A supportive family can help the teenage mother cope with her new responsibilities, and social service agencies may be needed to help find ways to finish school and seek employment. এখানে আমাদের কি বলছে যে এদের কি অ্যাডভাইস করছে? এরা যাতে প্রিনেটাল কেয়ারটা, অর্থাৎ এন্টিনেটাল কেয়ার আর প্রিনেটাল কেয়ার একই কথা, আইরিন বুঝতে পারছো তো? জি ম্যাডাম। প্রথম থেকেই যাতে প্রিনেটাল কেয়ার এসে থাকে, তাকে সেজন্য নিউট্রিশিয়াস ডায়েট স্পেশালি তার জন্য অবশ্যই সে নেয়। আর ভিটামিনস যেগুলো আমরা করি, ভিটামিনস মিনারেলস সাপ্লিমেন্ট দেওয়া হয়, সেগুলো তাকে অবশ্যই নিতে হবে, এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তো এনগেজ থাকতে হবে। ঠিক আছে? এবং এখানে আমাদের দেশে কোনো সোশ্যাল সার্ভিস এইভাবে নাই, উন্নত দেশগুলোতে আছে সোশ্যাল সার্ভিস। তো তারা এই ধরনের যারা অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি হচ্ছে, অ্যাডোলেসেন্ট মা হচ্ছে, তাদেরকে যাতে তারা স্কুল কমপ্লিট করতে পারে সেজন্য সোশ্যাল সার্ভিসরা তাদেরকে হেল্প করে। আচ্ছা, সো থ্যাংক ইউ বন্যা। চিলড্রেন বর্ন টু অ্যাডোলেসেন্ট মাদার্স, তাদের কি হবে? চিলড্রেন বর্ন টু টিনেজ মাদার্স আর লেস লাইকলি টু রিসিভ প্রপার নিউট্রিশন, health care and cognitive and social stimulus. As a result, they are at risk of lower education, academic achievement. And তারা বাচ্চাদের, যারা অ্যাডোলেসেন্ট মায়েদের বাচ্চাদের প্রপার অ্যাটেনশন পায় না, প্রপার কেয়ার পায় না, প্রপার নিউট্রিশন পায় না, হ্যাঁ, যার জন্য তার কগনিটিভ ডেভেলপমেন্ট, বুদ্ধিমত্তা ওইভাবে ডেভেলপ করে না, এবং সোশ্যাল স্টিমুলেশনও থাকে না, যেহেতু তার সাথে ইন্টারাকশনই হচ্ছে কম, প্যারেন্টাল ইন্টারাকশন কম হয়। এর ফলে এই বাচ্চাগুলোদের পড়াশোনার ক্ষেত্রে দেখা যায় এরা পিছিয়ে থাকে। এবং এখানে আরেকটা বলছে, চিলড্রেন বর্ন টু টিনেজ মাদার্স আর ইনক্রিজ রিস্ক অফ অ্যাবিউজ এন্ড নেগলেক্ট, এবং তারা নেগলেক্টেড শিকার হয়, তাকে তার যে প্রপার কেয়ার, অ্যাপ্রোপ্রিয়েট কেয়ার সে পায় না, এবং অ্যাবিউজও হচ্ছে, শুধু কেয়ার পাচ্ছে না, তার উপরে দেখা যাচ্ছে তার অ্যাবিউজড হচ্ছে।
তারা বিভিন্নভাবে ফিজিক্যালি অ্যাবিউজড হয়, তোমার মেন্টালি অ্যাবিউজড হয় এবং সেক্সুয়ালি অ্যাবিউজড হতে পারে। সব ধরনের অ্যাবিউজ এই সমস্ত বাচ্চাদের হতে পারে। Babies born to women who do not have regular prenatal care for 4 times more likely to die before the age of 1 year. ধরো এইসব যারা প্রেগনেন্ট হচ্ছে, এই সমস্ত বাচ্চারা যারা জন্মাচ্ছে, যেহেতু তারা প্রিম্যাচিওর হচ্ছে, আমরা দেখলাম লো বার্থ ওয়েট হচ্ছে, সেটা প্রিম্যাচিওরও হতে পারে, আইওজিআরও হতে পারে। যার ফলে কি হচ্ছে, এই লো বার্থ ওয়েট বাচ্চারা দেখা যাচ্ছে তাদের ফার্স্ট বার্থডে তারা পালন করতে পারছে না, 1 বছর আগেই এরা মারা যাওয়ার চান্স বেশি। আমরা জানি ইনফ্যান্ট ডেথ রেট, নিউনেটাল ডেথ রেট higher among adolescent mothers. Girls born to teenage mothers are 22% more likely to become teenage mothers themselves. আরো ইন্টারেস্টিং হচ্ছে, যারা টিনেজ মাদার হচ্ছে, তারা যে মেয়েদের জন্ম দিচ্ছে, সেই মেয়েরাও কিন্তু টিনেজ মাদার হচ্ছে। হ্যাঁ, এটাও দেখা যাচ্ছে যে এদের মধ্যে টেন্ডেন্সি বেশি। যাদের অল্প বয়সে বিয়ে হয়, যেসব ফ্যামিলিতে তুমি দেখবে, সেসব ফ্যামিলিতে এই ট্রেন্ডটাকে তারা কন্টিনিউ করে, অর্থাৎ ফ্যামিলি নর্মস অথবা একটা সোশ্যাল নর্মস হিসেবে ধরে। সুতরাং টিনেজ মাদারদেরও, বাচ্চাদেরও টিনেজ মাদার হয়, বাচ্চারাও themselves likely to become teenage mothers themselves. বুঝতে পারছো? সো এখানে এটা একটা ছবি, হ্যাঁ, ইন্টারনেট থেকে নেওয়া, যার জন্য এটার অবস্থা এরকম। দ্য ইম্প্যাক্ট অফ টিনেজ প্রেগনেন্সি, আমরা যদি এক নাগারে একটা এসে দেখতে চাই, at a glance কি হতে পারে? প্রিম্যাচিওর ডেলিভারি। প্রিম্যাচিওর ডেলিভারি হলে কি হচ্ছে? লো বার্থ ওয়েট বাচ্চা হচ্ছে, তাই না? স্মল ফর জেস্টেশনাল এজ ইনফ্যান্ট, এটাকে স্মল ফর জেস্টেশনাল এজ অথবা ইন্টারনাল গ্রোথ রিটার্ডেশন, একই কথা। তাহলে যে বাচ্চা জন্মাচ্ছে তার স্মল ফর জেস্টেশনাল এজ, লো অ্যান্ড ভেরি লো বার্থ ওয়েট বাচ্চা হবে। দেন লেট ফিটাল ডেথ, স্টিল বার্থ হতে পারে। ইনক্রিজ নিউনেটাল মর্টালিটি, ম্যাটার্নাল মর্টালিটি, এনিমিয়া, প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, পোস্টন্যাটাল ডিপ্রেশন। সাধারণত আমরা দেখছি পোস্টন্যাটাল অর্থাৎ বাচ্চা হওয়ার পরে ডিপ্রেশন ইজ ভেরি কমন অ্যামাং উইমেন। ঠিক আছে, অনেক মহিলারাই কিন্তু ডিপ্রেশনে ভুগে। অনেক সময় কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি ডিপ্রেশন ডায়াগনোসিসও হয় না, সো অনেক লেট হয় ডায়াগনোসিস হতে, এরকমও অনেক ঘটনা আছে। এবং দেখা যাচ্ছে যে পোস্টন্যাটাল ডিপ্রেশনটা অ্যাডাল্টদের চেয়ে টিনেজদের মধ্যে বেশি ডিপ্রেশন হয়। আর কি হতে পারে? ডিফিকাল্টিজ উইথ ব্রেস্ট ফিডিং, কারণ তারা প্রিপেয়ার থাকে না, তারা ফিজিক্যালি, মেন্টালি, সাইকোলজিক্যালি কোনোভাবেই তারা বাচ্চা হওয়া, মা হওয়ার প্রিপারেশন থাকে না, যার জন্য দে ফেস ডিফিকাল্টিজ উইথ ব্রেস্ট ফিডিং, যেটা আমরা এখানে পাই নাই। অন্যগুলো কিন্তু আমরা এখানে পেয়েছি, তাই না? আগের যে ডিসকাশনগুলো হয়েছে। ফিমেল এডুকেশনাল আন্ডার অ্যাচিভমেন্ট, এবং অবশ্যই সে স্কুল ড্রপ আউট হয়ে যায়, এই জন্য আন্ডার অ্যাচিভমেন্ট হচ্ছে। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে, যেহেতু তার কি হয়, তার রিস্কি সেক্সুয়াল বিহেভিয়ার ডেভেলপ করে। হ্যাঁ, অ্যাডোলেসেন্ট মানে ডেটিং বিহেভিয়ার তৈরি হয়, যেটা আমরা দেখেছি এখানে। তাহলে তাদের মধ্যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে, এবং লং টার্ম প্রবলেমস ইন অফস্প্রিং, তাদের বাচ্চাদের মধ্যে অনেক ধরনের লং টার্ম প্রবলেম হয়। কি কি? যেমন আমরা দেখেছি যে তাদের এডুকেশনাল অ্যাচিভমেন্ট কম থাকে, সব বাচ্চাদের কগনিটিভ ডেভেলপমেন্ট কম হয় বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট কম হয়, কারণ তারা নেগলেক্টের শিকার, তারা অ্যাবিউজড হয়, অনেক ক্ষেত্রে অ্যাবিউজড হয়, সেজন্য লং টার্ম প্রবলেম হতে পারে এদের বাচ্চাদের। ওকে, সো এটা অ্যাট এ গ্ল্যান্স ইম্প্যাক্ট আমরা দেখলাম, যে ওটা দ্য ইম্প্যাক্ট অফ টিনেজ প্রেগন্যান্সি। সো এটা জাস্ট আমাদের একটু মনে রাখার জন্য এই ছবিটা, অনেক ডেসক্রিপশন আমরা দেখেছি। টিনেজ প্রেগন্যান্সি ইফেক্টস অ্যান্ড রিস্ক। কি ইফেক্টস এবং রিস্ক কি? এডুকেশন ইন্টারাপ্টেড, দেখেছি যে তারা পড়াশোনা করছে না, ড্রপ আউট হয়ে যাচ্ছে। হেলথ রিস্ক, অবস্টেট্রিক ফিস্টুলা হতে পারে, অবস্ট্রাক্টেড লেবার, আমরা দেখেছি না যে অবস্ট্রাক্টেড লেবার হতে পারে, সেজন্য অবস্টেট্রিক ফিস্টুলা ডেভেলপ করতে পারে। এছাড়া ম্যাটার্নাল মর্টালিটি হতে পারে, অবস্ট্রাক্টেড লেবার থেকে হতে পারে, হাইপারটেনশন যেটা হচ্ছে সেখান থেকে হতে পারে। ঠিক আছে, বিভিন্ন কারণে ম্যাটার্নাল মর্টালিটি বেড়ে যাচ্ছে। প্রিম্যাচিওর বার্থ, প্রিম্যাচিওর ডেলিভারি যেটা, সেটা হচ্ছে। আর অনেক ক্ষেত্রেই স্টিল বার্থ হচ্ছে। স্টিল বার্থ কি আমরা বুঝি? কে বলবে হোয়াট ইজ স্টিল বার্থ? জন্মগ্রহণের সময় যে বাচ্চাটা মৃত থাকে, জন্মগ্রহণের সময় সে যদি দেখা যায় যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে না, কিন্তু প্রেগনেন্সি জাস্ট হয়তো কিছু আগে তার ডেথ হয়ে থাকতে পারে। ঠিক আছে,
শ্বাস প্রশ্বাস যদি না নেয় তাহলে আমরা তাকে স্টিল বার্থ বলি, জন্মের পর বলি। ওকে, সো আইইউডি স্টিল বার্থ, বার্থ হচ্ছে তাদের আইইউডি হওয়ার পরে তার বার্থ হচ্ছে, সেটা হচ্ছে স্টিল বার্থ হচ্ছে। ওকে, তো এদের এগুলো হওয়ার চান্স বেশি থাকে। এই ছবিটা দেখে আমরা দেখতে পাচ্ছি। এখানে কি হচ্ছে, এটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অন দ্য ইম্প্যাক্ট অফ টিনেজ প্রেগন্যান্সি অন লার্নার্স একাডেমিক পারফরম্যান্স অ্যাট এ সিলেক্টেড স্কুল ইন জামবেরি রিজন ইন নামিবিয়া। নামিবিয়াতে একটা গবেষণা হয়েছে, সেই গবেষণার একটা রিপোর্ট। সেই রিপোর্টে কি দেখেছে তারা, impact of teenage pregnancy on learners academic performance. So impact of teenage pregnancy on learners performance, pregnancy গুলো কি impact হতে পারে? reduce self esteem, তাদের আত্মসম্মান বোধটা অনেক কমে যায়, তারা সোশ্যালি আইসোলেটেড হয়ে যায়, সোশ্যাল আইসোলেশন হচ্ছে, সেলফ হেট, সে একটা গিল্টি ফিলিংস থাকে তার ভিতরে, যেহেতু সে অসময়ে প্রেগনেন্সি হয়েছে এই কারণে। অ্যান্ড নেগলেক্ট, যার ফলে সে নেগলেক্টেড শিকার হয়, নিজেও নিজেকে নেগলেক্ট করে এবং সে ফ্যামিলিতেও সে নেগলেক্ট হয়। রিডাকশন ইন এডুকেশন অ্যাটেইনমেন্ট, যার ফলে তার স্কুলে ঠিক মতন সে রেগুলারলি সে অ্যাটেন্ড করে না বা ড্রপ আউট হয়ে যায়। ওকে, আর কি হতে পারে, পুয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, তার মানসিক স্বাস্থ্য তার শারীরিক স্বাস্থ্য সবই কিন্তু পুয়ার হয়ে যাচ্ছে। এবং তার ডুয়াল রেসপন্সিবিলিটি হচ্ছে, একটা হচ্ছে তার নিজের রেসপন্সিবিলিটি, একটা হচ্ছে তার প্রেগনেন্সি রেসপন্সিবিলিটি, ডুয়াল রেসপন্সিবিলিটি। এবং তার পারফরমেন্স হচ্ছে লো ক্লাস পারফরমেন্স, তার পারফরমেন্স কমে যাচ্ছে। সো এগুলো হচ্ছে ইম্প্যাক্ট অফ টিনেজ প্রেগনেন্সি অন লার্নার্স পারফরমেন্স। এটা একটা এই জামবেজি রিজন নামিবিয়াতে এই গবেষণার ফলে এইগুলো তারা পেয়েছে। ওকে, বুঝতে পারলে? এখন লাস্ট সেকশন আমাদের, WHO has put forward an evidence-based strategy in response to vast amount of pregnancy teenagers. Their objective include, যেহেতু আমরা বলেছি গ্লোবালি টিনেজ প্রেগনেন্সি অনেক বেশি, এই কারণে WHO একটা এভিডেন্স বেসড স্ট্র্যাটেজি করেছে। কি করতে হবে আমাদের, রিডিউসিং ম্যারেজ বিফোর দ্য এজ অফ 18। প্রথমে আমাদের তাহলে ম্যারেজ যদি আমরা 18 বছরের আগে যে বিয়েটা হচ্ছে সেটা যদি বন্ধ করতে পারি, তাহলে আমার টিনেজ প্রেগনেন্সি কিন্তু কমে আসবে। এটা তো আমাদের দেশের জন্য একেবারেই ট্রু। ক্রিয়েটিং আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড সাপোর্ট টু রিডিউস দ্য প্রেগনেন্সি বিফোর দ্য এজ অফ 20। তাহলে ম্যারেজ রিডাকশন করছি এবং এখন আমাকে প্রেগনেন্সি যাতে না হয় বিফোর দ্য এজ অফ 20, সেই জন্য একটা আমাদেরকে কিভাবে আমরা সেই কার্যক্রমগুলো করবো যাতে করে সে প্রেগনেন্ট না হয়, বিয়ে যদি হয়েও যায় নিজের কোনো অবস্থাতেই 20 ইয়ার্স এর আগে যেন প্রেগনেন্ট না হয়। So we need to understand that, we need to support that, how to reduce that pregnancy before the age of 20. তাহলে আমাদেরকে কি করতে হবে, কাউন্সেলিং করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। কাদের মধ্যে, প্যারেন্টদের মধ্যে করতে হবে, অ্যাডমিশনদের মধ্যে করতে হবে, যেটা ফ্যামিলিতে হতে পারে, যেটা স্কুলে হতে পারে, ঠিক আছে। ইনক্রিজিং দ্য ইউজ অফ কন্ট্রাসেপশন বাই অ্যাডোলেসেন্ট at risk of unintended pregnancy, যারা প্রেগনেন্সি চাচ্ছে না, আনইনটেন্ডেড প্রেগনেন্সি, তাদের মধ্যে কন্ট্রাসেপটিভ ইউজটাকে ইনক্রিজ করতে হবে। এক্সকিউজ মি, একটু সেকেন্ড, এক সেকেন্ড। Okay, so increasing the use of contraception by adolescent at risk of unintended pregnancy. The contraceptive use ke barabar kotha bola hocche, reduce coerced sex among adolescents, এই যে ফোর্সফুল যে সেক্সুয়াল অ্যাক্ট সেটা যাতে কমে আসে সেটাকে রিডিউস করার কথা বলা হচ্ছে স্ট্র্যাটেজি। রিডিউসিং আনসেফ অ্যাবর্শন among adolescents, এবং যারা প্রেগনেন্ট হচ্ছে তারা যদি আনসেফ অ্যাবর্শনে না থাকে, সো নিশ্চয়ই তারা সেফ অ্যাবর্শন যদি করতে চায় তাহলে সেফ অ্যাবর্শন করতে হবে। And increasing the use of skilled antenatal, childbirth and postnatal care among adolescents. স্কিল অ্যাটেন্ডেন্ট যাতে থাকে, ইন্টারনেটাল কেয়ার দেয়, চাইল্ড বার্থের সময় যাতে স্কিল অ্যাটেন্ডেন্ট থাকে, অর্থাৎ ডক্টর, নার্সেস অথবা হেলথ ওয়ার্কার যারা আছে, ট্রেন হেলথ ওয়ার্কার, তাদের মাধ্যমে যাতে ইন্টারনেটাল, চাইল্ড বার্থ অ্যান্ড পোস্টনেটাল কেয়ার অ্যাডোলেসেন্টদের দেওয়া হয়, সেটাকে ইনক্রিজ করার কথা বলছে। তাহলে কয়টা এখানে পেলাম আমরা? As
policies and programs have neglected this vulnerable population. Focus on the 10 to 15 age group should be included in the development goals. তাহলে এই ডেভেলপমেন্ট গোল যখন আমরা তৈরি করব তখন এই এজ গ্রুপটাকে ইনক্লুড করার কথা বলা হচ্ছে। মোর specifically, the response to this challenge should emphasize educating girls and boys in sex education, keeping girls in school, and providing better access to birth control methods. তো এই তিনটার উপরে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে মোর স্পেসিফিক্যালি। একটা হচ্ছে গার্লস এডুকেশন, এডুকেটিং গার্লস অ্যান্ড বয়েজ ইন সেক্স এডুকেশন দিতে হবে, বোথ বয়েজ অ্যান্ড গার্লসকে সেক্স এডুকেশনের কথা বলা হচ্ছে। তারা যদি স্কুলে যারা তারা পড়াশোনা যাতে করে, স্কুল থেকে যাতে বাড়িতে বসে না থাকে বা কিছু, তাদের এডুকেশনটা যদি কন্টিনিউ করে। কিপিং গার্লস ইন স্কুল, পার্টিকুলারলি গার্লসদের, কারণ গার্লসদেরই তো ম্যারেজ হওয়ার চান্স বেশি থাকে কম্পেয়ার টু বয়েজ। প্রোভাইডিং বেটার অ্যাক্সেস টু বার্থ কন্ট্রোল, এবং তারা যাতে তাদের অ্যাক্সেস যেন থাকে, বার্থ কন্ট্রোল অ্যাক্সেস যেন মেথডের যেগুলো আছে সেগুলোতে যাতে তাদের অ্যাক্সেস থাকে, অর্থাৎ তারা যেন পায়, চাইলেই যেন সেগুলো ইউজ করতে পারে, তারা যেন সেটা অ্যাভেলেবল হয়, তাদের জন্য অ্যাক্সেসিবল হয় বার্থ কন্ট্রোল মেথডস। ওকে, তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এভিডেন্স বেসড, এগুলোতে বিভিন্ন দেশে যে গবেষণা হয়েছে তার ফলে যে এভিডেন্স গুলো পেয়েছে সেটার অনুযায়ী স্ট্র্যাটেজি তৈরি করেছে কিভাবে আমরা এই টিনেজ প্রেগন্যান্সিটাকে কমিয়ে আনতে পারবো, সেটার জন্য এই স্ট্র্যাটেজি তৈরি করেছে। ঠিক আছে, মনে থাকবে, কঠিন কিছু না, একটু মনে রাখার চেষ্টা করবো। অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি প্রিভেনশন, ওভারঅল প্রিভেনশনের জন্য আমরা কি করবো? The vast majority of teen pregnancies, at least 82%, are unintended. And teen pregnancy prevention include, দেখো ম্যাক্সিমাম তাহলে যে টিনেজে যে প্রেগনেন্ট হচ্ছে ম্যাক্সিমামে 82% হচ্ছে আনইনটেন্ডেড। তাহলে কি করতে হবে? সায়েন্স বেসড কম্প্রিহেনসিভ সেক্সুয়ালিটি এডুকেশন, এটা আগেও বলেছি, আবার একটু আমরা বলছি। কন্ট্রাসেপটিভ অ্যাক্সেস অ্যান্ড ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রামস, সো তাদের বিভিন্ন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা আমি বলেছি একটু আগে, যে একটা বলা হয়েছে যে ডেভেলপমেন্টাল প্রোগ্রাম যে গোল যেগুলো থাকবে সেখানে এই এজ ইনক্লুড করতে হবে অ্যাডোলেসেন্টকে, সেটার মতোই ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রামস, এটার কথাই বলা হচ্ছে। Abstinence and education program encourage young people to wait to have sex until marriage, premarital sexual activity যাতে না হয়, তাহলে তোমার unintended pregnancy বা unwanted pregnancy কমে আসবে, or until they are mature enough to handle sexual activity and a potential pregnancy is a responsible manner. So তারা ম্যাচিউর হওয়ার আগ পর্যন্ত ওয়েট করতে হবে so that they can handle their own responsibility. Knowledge-based programs focus on teaching kids about their bodies. It also provides detailed information about birth control and how to prevent sexually transmitted infections. Research shows knowledge-based programs help decrease teen pregnancy rates. Abstinence-only education without information about birth control does not. Like দুটো ইম্পর্টেন্ট কথা বলেছে, একটা হচ্ছে যে knowledge-based education program যদি দেওয়া হয় তাদেরকে, সেটা টিনেজ প্রেগন্যান্সিকে কমাচ্ছে। শুধুমাত্র অ্যাবস্টেনেন্সের কথা এডুকেশন দেওয়া হচ্ছে যে ডোন্ট এনগেজ ইন সেক্সুয়াল অ্যাক্টিভিটি, এই কথাটা বললে হচ্ছে না। এই কথাটা ইফেক্টিভ হচ্ছে যে তাকে আমাকে প্রেগন্যান্সি রেট যাতে কমে যায় সেই নলেজ তাকে দিতে হবে। তার মানে হচ্ছে বার্থ কন্ট্রোল ইনফরমেশনটা এখানে ইম্পর্টেন্ট। তো শুধু অ্যাবস্টেনেন্স বললাম, বাট বার্থ কন্ট্রোল সম্বন্ধে কোনো ধরনের ইনফরমেশন তাদেরকে দিলাম না, তার চেয়ে তাদেরকে নলেজ দিতে হবে হাউ টু প্রিভেন্ট প্রেগন্যান্সি by using say birth control. ওকে, তাহলে মূল কথা বলছে যে আমাকে নলেজ বেসড প্রোগ্রাম তৈরি করতে হবে বাচ্চাদের জন্য, যেখানে তার বডি সম্পর্কে তার সচেতনতা তৈরি হবে, কিভাবে প্রেগন্যান্সি হচ্ছে, কিভাবে বার্থ কন্ট্রোল করতে হবে, কিভাবে এসটিআই ট্রান্সমিশন হয়, এই বিষয়গুলো তাদেরকে জানাতে হবে। কিভাবে প্রেগন্যান্সি প্রিভেনশন করা যায় সেই বিষয়গুলো তারা যদি জানে, সেক্ষেত্রেই তারা কিন্তু প্রেগন্যান্সি প্রিভেনশন করতে পারবে। ওকে, clinic-focused programs gives kids easier access to information, counseling by healthcare providers, and birth control services. Many of these programs are offered through school-based clinics. তাহলে বলছে যে এই যে এডুকেশনের কথা আমরা বলছি, নলেজ বেসড প্রোগ্রামের কথা বলছি, এটা কিভাবে আমরা তাদের কাছে পৌঁছাবো? মেইনলি আমরা স্কুল বেসড যে ক্লিনিকসগুলো আছে, অথবা যেসব জায়গায় মানে অ্যাডোলেসেন্ট হেলথ ক্লিনিক যেগুলো আছে, সেই হেলথ কেয়ার প্রোভাইডারদের মাধ্যমে আমাদেরকে এই এডুকেশনগুলো দিতে হবে, তাহলেই এটা বেশি ইফেক্টিভ হবে। ওকে, সো পিয়ার কাউন্সেলিং প্রোগ্রামস typically involve older teens who encourage other kids to resist peer and social pressure to have sex.
For teens who are already sexually active, peer counseling programs teach them relationship skill and give them information on how to get successfully use birth control. Peer counseling program very important for adolescent. কেন? কারণ আমরা জানি যে পিয়ারদের যে তোমার ইনফ্লুয়েন্স সেটা অ্যাডোলেসেন্ট গ্রুপদের মধ্যে অনেক বেশি থাকে। সেই কারণে পিয়ার্সদের মাধ্যমে তাদেরকে এডুকেশন দিতে হবে। যারা তাদের ওল্ডার পিয়ার্স যারা আছে, অর্থাৎ যাদের বয়স একটু বেশি অ্যাডোলেসেন্ট বাট তারা ওল্ডার অ্যাডোলেসেন্ট, তাদের মাধ্যমে ইয়াঙ্গার অ্যাডোলেসেন্টদেরকে এডুকেশন গুলো দিতে হবে, তাহলে এটা অনেক বেশি কাজে লাগবে। ওকে, সেটাই বলছি পিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম। Family and individual characteristics such as higher family socioeconomic status, living with both biological parents, and receiving sex education are associated with improved contraceptive use and consistency. So এগুলো বলা হচ্ছে যে এভিডেন্স বলছে যাদের সোশিওইকনমিক্যালি যারা হায়ার সোশিওইকনমিক স্ট্যাটাসে বিলং করছে, যারা বায়োলজিক্যালি বোথ প্যারেন্টসদের সাথে তারা একসাথে থাকছে, অর্থাৎ সিঙ্গেল প্যারেন্ট না অথবা প্যারেন্ট থেকে সেপারেট হয়ে গেছে এরকম বাচ্চা না, এবং যারা সেক্স এডুকেশন পেয়েছে, তিনটা ফ্যাক্টরের কথা বলছে। সোশিওইকনমিক স্ট্যাটাসটা ভালো, বায়োলজিক্যালি প্যারেন্টদের সাথে থাকছে এবং তাদের সেক্স এডুকেশন রিসিভ করেছে, তাদের মধ্যে দেখা যায় কন্ট্রাসেপটিভ ইউজ করছে এবং কনসিস্টেন্টলি তারা ইউজ করছে। ওকে, তাহলে কি করতে হবে? আমাদের এই সোশ্যাল কন্ডিশনটাকে তৈরি করতে হবে যাতে করে এই ফ্যামিলি স্ট্যাটাসটাকে বাড়াতে হবে, ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স তৈরি করতে হবে, যার ফলে তাদের মধ্যে কন্ট্রাসেপটিভ ইউজেরটা বেড়ে যাবে, ইমপ্রুভ করবে। Adolescent birth control সম্বন্ধে আমরা একটু দেখি। There are many reasons teen may not use birth control, even if they do not want to have baby. They may be কেন বার্থ কন্ট্রোল ইউজ করছে না টিনরা? Think they will not get pregnant. তারা তো জানেই না আসলে হাউ টু গেট প্রেগনেন্ট। তারা মনে করে তাদের প্রেগনেন্সিটা হবে, এটা অন্য কারো হতে পারে, এরকম। তারাও যে প্রেগনেন্ট হতে পারে এই জিনিসটা তারা ভাবে না। Be afraid to go to health care provider or clinic to ask for birth control. তাদের অ্যাক্সেস নাই, বার্থ কন্ট্রোল যে কোত্থেকে নেবে সেই অ্যাক্সেসটা নাই, অর্থাৎ তারা ক্লিনিকে যে চেয়ে নিয়ে আসবে বা কিছু সেটা সম্পর্কে তারা দে আর অ্যাফ্রেড অফ, অনেক ভয় পায় সেটা। অথবা ধরো দোকানে গিয়ে যেহেতু আছে যে আন্ডার এজ যাদের, তাদের কাছে ওরা কন্ট্রাসেপটিভ বিক্রি না, এরকম আছে। যদি সে দোকান থেকে কিনতেও যায়, কিনতেও সে পারবে না, কারণ এক্ষেত্রে দেখা যায় যে তারা বয়স কম থাকায় তাদের কাছে অনেক সময় বিক্রি করে না। Not know how to get birth control and think they cannot afford it. আর একটা হচ্ছে জানেই না যে বার্থ কন্ট্রোল কিভাবে করবে, এবং যদি জানেও তারা মনে করে যে তারা হয়তো অ্যাফোর্ড করতে পারবে না, অনেক এক্সপেন্সিভ হতে পারে। এই কারণগুলো চিহ্নিত করেছে কেন অ্যাডোলেসেন্টরা বার্থ কন্ট্রোল করছে না। এই চিহ্নিত কারণগুলোর আমাকে অ্যাড্রেস করতে হবে। যে কারণগুলো বের হয়েছে সেই কারণগুলোর উপর ভিত্তি করে আমাকে প্রোগ্রাম তৈরি করতে হবে, তাই না? তাহলে তারা হয়তো বার্থ কন্ট্রোল তাদের মধ্যে বাড়বে। ওয়ারি অ্যাবাউট দেয়ার প্যারেন্টস ফাইন্ডিং আউট, আরো বার্থ কন্ট্রোল ব্যবহার করে না, তারা প্যারেন্টসদের কাছে ধরা পড়ে যাবে। অনেক ক্ষেত্রে তারা যে সমস্ত রিলেশনশিপে জড়ায় প্যারেন্টসরা হয়তো জানে না, বা প্যারেন্টসরা জানলেও তারা যে ফিজিক্যাল রিলেশন বা সেক্সুয়াল রিলেশনশিপ তৈরি করছে এটা তো অ্যাকসেপ্টেবল হবে না। সে কারণে প্যারেন্টসরা দেখে ফেলে যে তারা কোনো কন্ট্রাসেপটিভ ইউজ করছে, সে কারণেও তারা কন্ট্রাসেপটিভ বার্থ কন্ট্রোল ইউজ করে না। বি অ্যাফ্রেড অফ হোয়াট দেয়ার পার্টনার থিঙ্ক অ্যাবাউট বার্থ কন্ট্রোল। আর পার্টনার যদি যে রিলেশনশিপে যে পার্টনার থাকে, একজন পার্টনার হয়তো আরেকজন পার্টনারকে মানে একটু ভয় পায়, যার ফলেও ব্যবহার করে না যে পার্টনার কি ভাববে, বার্থ কন্ট্রোল ইউজ করলে পার্টনার কি ভাববে এই বিষয়ে তার একটা ভীতি কাজ করে। সো থিঙ্ক দ্যাট বার্থ কন্ট্রোল মাইট হার্ট দেয়ার অ্যাবিলিটি টু গেট প্রেগনেন্ট ইন দ্য ফিউচার। সো এটা একটা ইম্পর্টেন্ট, যেটার কথা আমরা বলছিলাম, আমাদের দেশে কিন্তু এই জিনিসটা অনেক প্রচলিত যে বার্থ কন্ট্রোল যদি করে তাহলে কি হবে, তার আমরা যেটা বলছিলাম ইউটেরাস বার্ন হয়ে যেতে পারে, বলে নারী পুড়ে যাবে, এরকম কথা বলে। সো ফিউচারে তারা আর প্রেগনেন্ট হতে পারবে না, এই কারণে তারা বার্থ কন্ট্রোল ইউজ করে। হ্যাভ সেক্স দ্যাট ওয়াজ নট প্ল্যান্ড, এবং তারা সেক্সুয়াল অ্যাক্টিভিটি যেটা করে কোনো প্ল্যান করে করে না। সো যে জাস্ট এনগেজ বাই চান্স যখন তখন, যার ফলে দে ডোন্ট হ্যাভ এনি প্ল্যান ফর ইউজিং বার্থ কন্ট্রোল। সো থিঙ্ক দে উইল নট গেট প্রেগনেন্ট the first time they have sex, এবং এটাও মনে করে, তো এর আগেও তো এটা বলেছি যে তারা প্রেগনেন্ট হবে না এটা মনে করে, এবং এখানে বলছে একটু আরেকটু বিস্তারিত করে, সেটা ফার্স্ট টাইম যদি তারা সেক্স করে তাহলে প্রেগনেন্ট হবে না।
বাট ফার্স্ট টাইম সেক্স করে যারা প্রেগনেন্ট হয়ে যেতে পারে এই ধারণাটা তাদের মধ্যে নাই। ওকে, so education about how pregnancy occurs will help teens understand how to different methods of birth control to work. তাহলে নিশ্চয়ই আমাদেরকে এডুকেশন দিতে হবে কিভাবে প্রেগনেন্সি হয়, বার্থ কন্ট্রোল কিভাবে তাকে হেল্প করবে যাতে প্রেগনেন্সি না হয়। সো ডিসকাস প্রেগনেন্সি বার্থ কন্ট্রোল, ইমার্জেন্সি বার্থ কন্ট্রোল। তো আগে যেটা বলেছি যে অনেক ক্ষেত্রেই দে হ্যাভ সেক্স উইদাউট এনি প্ল্যান, সেক্ষেত্রে ইমার্জেন্সি বার্থ কন্ট্রোল হয়তো তাদের অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সিকে প্রিভেন্ট করার জন্য হেল্প করবে। সো আমার মনে হয় এগুলো কিছু না যে কি কারণে বার্থ কন্ট্রোল করছে না তারা, এই কারণগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে, এই কারণগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, তাহলেই আমরা টিনেজ বার্থ কন্ট্রোলটা বেড়ে যাবে, যার ফলে প্রেগনেন্সি রেটটা কমানো যাবে। সো হাবিব প্লিজ একটু যদি রিড করো স্লাইডটা। Okay, but October 11 has been declared as the International Day of the Girl Child to recognize girls' rights and the unique challenges girls face around the world. Although the legal age of marriage in Bangladesh for girls is 18 years, about 66% of the women get married before that age. একটু আগে আমরা 60% পেয়েছি, এখানে দেখো 60%। সো এটাই হলো লেটেস্ট মনে হয় যে 66% বিফোর দ্য এজ অফ 18 বিয়ে হয়ে যাচ্ছে। ওকে, This huge proportion of child marriage contributes to the high rates of pregnancies among adolescent girls. Most recent 2014 Bangladesh Development and Health Surveys Demographic and Health Survey. Demographic and Health Surveys data shows that among adolescent girls, about 20% do not receive any antenatal care, while 58% of the deliveries take place at home without assistance from skilled attendants. এখানে আমরা কয়েকটা ডাটা দেখলাম, অ্যাডোলেসেন্ট ম্যারেজটা কত সালে হচ্ছে, কত বয়স মানে কত পার্সেন্ট হচ্ছে, আর হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার নিচ্ছে না 20%, 58% ডেলিভারি হচ্ছে বাড়িতে, যেখানে কোনো স্কিল অ্যাটেন্ডেন্ট থাকছে না, আত্মীয় স্বজন এরা ডেলিভারি পাচ্ছে। আর ডেটার কথা কি বললো, অক্টোবর 11, এটাকে ইন্টারন্যাশনাল ডে অফ চাইল্ড, গার্ল চাইল্ড, ঠিক আছে, এতে গার্লসদের রাইটস কি সেটার জন্য এই ডেটা পালন করা হয়। অক্টোবর 11 ইন্টারন্যাশনাল ডে অফ দি গার্ল চাইল্ড, ঠিক আছে, বোঝা গেল এই ডেটা অক্টোবর 11, 11ই অক্টোবর। এটাই আমার শেষ স্লাইড ছিল। মোটামুটি কি আমরা বোঝা গেল যে অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি আমরা কি রিভিউ করতে পারবো এখন? আর ইউ রেডি ফর দি রিভিউ? জি ম্যাডাম। কারো সবাই আনমিউট করো তাহলে একটু। একটা হচ্ছে অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি কাকে বলে, আমার মনে প্রত্যেকে বলতে পারবে, এটা আমার আর জিজ্ঞেস করার কিছু প্রয়োজন নেই। অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি সিচুয়েশনটা কি একটু ধারণা দেওয়া যাবে? যে আমরা বললাম একটু আগে যে সমস্ত, হাবিব বলতে পারবে হয়তো। হ্যাঁ, ওটা অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি সিচুয়েশন কি? অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সিটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট ইন সাউথ এশিয়া, আর বাংলাদেশে চাইল্ড ম্যারেজটার অন্যতম কারণ। 15 এর মধ্যে 30% চাইল্ড ম্যারেজ হয়ে যায়, আবার 15 এর পরে 20-র মধ্যে প্রেগন্যান্সির যে সেটা 60%-এর চেয়ে বেশি, যে 20-র মধ্যে চাইল্ড প্রেগন্যান্সি দেখা দেয়। আবার যেটা দেখা যাচ্ছে যে চাইল্ড প্রেগন্যান্সিতে যাদের কমপ্লিকেশনগুলো আছে সেটা 20 থেকে 29 এর মধ্যে যারা প্রেগনেন্ট হন তাদের চেয়ে বেশি, 50% বেশি তারা কমপ্লিকেশনে ভোগে। ভেরি গুড। সো হোয়াট আর দ্য ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড উইথ অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি? কি ফ্যাক্টর আছে অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সির জন্য? প্রথমে ফ্যাক্টর, পরে আমরা রিস্ক ফ্যাক্টরগুলো বলেছি। ফ্যাক্টরগুলো কি কি? মেবি প্রেশার ম্যাডাম, সোশ্যাল প্রেশার, তারপরে হচ্ছে সোশ্যাল নর্মস, তারপরে হচ্ছে এডুকেশন, রাইট, আর হচ্ছে এগুলো ব্যাখ্যা করে বলতে পারবে তো? জাস্ট এডুকেশন বলছো, এডুকেশন যদি আমি জিজ্ঞেস করি ব্যাখ্যা করে বলো। জি ম্যাডাম, তাদের হচ্ছে স্কুল থেকে ড্রপ আউট হচ্ছে, আর্লি প্রেগন্যান্সির জন্য স্কুল থেকে ড্রপ আউট হয়ে যাচ্ছে, তোমার বেশি হয়
অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি বেশি হয় কাদের মধ্যে, এডুকেটেডদের মধ্যে না লো এডুকেশনের মধ্যে, কাদের মধ্যে বেশি লো হয়? এডুকেশনের মধ্যে। এটা বলেছে না সেকেন্ডারি এন্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন যারা কমপ্লিট করেছে তাদের মধ্যে বেশি হবে, না যারা প্রাইমারি এডুকেশন করেছে কম করেছে তাদের মধ্যে বেশি হবে? তাদের মধ্যে, তাদের মধ্যে আইরিন লো এডুকেশনদের মধ্যে বেশি হবে। প্রাইমারি এডুকেশনের মধ্যে যাদের তাদের বেশি হবে, তাই না? হায়ার এডুকেশন সাথে কম্পেয়ার করলে। ওকে, মোটামুটি ভালোই বলেছো তুমি। রিস্ক ফ্যাক্টর, অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সির রিস্ক ফ্যাক্টর গুলো কি কি, যে আলাদা আলাদা করে বলা হয়েছে, যেটা ফ্যামিলি, তারপর হচ্ছে কমিউনিটি, তারপর ইন্ডিভিজুয়াল রিস্ক ফ্যাক্টর ইত্যাদি, বলতে পারবে একটাও? কে বলবে, বন্যা বলতে পারবে? ফ্যামিলিতে হচ্ছে সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলিজ, তারপরে সিঙ্গেল মাদার যারা থাকে, তারপর ল্যাক অফ পজিটিভ ফ্যামিলি ইন্টারেকশন, তারপরে হচ্ছে মানে আর যদি ল্যাক অফ কমিউনিকেশন থাকে, মানে প্যারেন্টস আর চাইল্ডের মধ্যে যদি কমিউনিকেশন গ্যাপ একটা থাকে, ভেরি গুড, এটা একটা কারণ। একদম। আর ম্যাম হচ্ছে একদম ঠিক কমিউনিটির বলেছো। মধ্যে, হ্যাঁ, আর কমিউনিটির মধ্যে যদি দেখি তাহলে হচ্ছে মানে হাই ডিভোর্স রেট, তারপর হচ্ছে হাই টিন সুইসাইড, রাইট, ভেরি গুড। বাচ্চা আর হচ্ছে টিনেজদের মধ্যে সুইসাইড রেটটা বেড়ে যাওয়া, তারপর স্কুল ড্রপ যদি হয় এটা বেড়ে যায়, তারপর হচ্ছে রাইট, তারপর ওদের মানে ফিনান্সিয়াল ইনকামটা কমে যায়, রাইট, ভেরি গুড। এইটা। আর আর যদি মানে ইন্ডিভিজুয়ালি দেখা যায় তাহলে হচ্ছে আর্লি এজ এর মধ্যে এদের মানে একটা ম্যাচুরিটি চলে আসে, তারপর হচ্ছে ল্যাক অফ স্পিরিচুয়াল লাইফ হয়ে যায়, আর্লি ম্যাচুরিটি না, আর্লি পিউবার্টি, তাই না? পিউবার্টি আর্লি, হ্যাঁ ম্যাম, পিউবার্টিটা আর্লি এজে হয়ে যায়, তারপর হচ্ছে ম্যারেজ যাদের হচ্ছে, আর্লি, হ্যাঁ, তারপর হচ্ছে লো সেলফ এস্টিম হয়ে যাবে, হচ্ছে লিমিটেড এডুকেশনটা এখানে হয়ে যাবে, তারপর হচ্ছে মানে লাইফের এই মানে ল্যাক অফ ফিউচার গোলস, মানে লাইফের এইমটা নষ্ট হয়ে যায়, যে যাদের নাই আর কি, নষ্ট হয়ে যায়, নাই যাদের, তাদের মধ্যে প্রেগন্যান্সি বেশি। হ্যাঁ, এই জিনিসটা বেশি থাকে। এই তো ম্যাডাম, একদম বেশ গুড, ভেরি গুড। অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি কমপ্লিকেশনস, মেরি কি বাসায় ফিরেছে? জি ম্যাম। তাহলে মেরি তুমি বলো কমপ্লিকেশনস কি হবে, মায়েদের কি হবে, বাচ্চার কি হবে? মায়ের ক্ষেত্রে হচ্ছে অ্যানিমিয়া, ম্যালনিউট্রিশন, অ্যাবর্শন, প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন, প্রিম্যাচুর ডেলিভারি, হচ্ছে প্রলং লেবার, অবস্ট্রাক্টেড লেবার। আর চিলড্রেনদের ক্ষেত্রে লো বার্থ ওয়েট, ম্যালনিউট্রিশন, ইনফেকশন, ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন। রাইট। সিভিয়ার কমপ্লিকেশনস গুলো হয় বেশি, কি কি সিভিয়ার কমপ্লিকেশনস গুলো হয়? কয়েকটা সিভিয়ার কমপ্লিকেশনের কথা বলা হচ্ছে, সেগুলো বলতে পারবে? প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন, তারপর প্রিম্যাচুর ডেলিভারি, প্লাসেন্টা প্রিভিয়া, রাইট, সিগনিফিকেন্ট অ্যানিমিয়া, তারপর ম্যাডাম টক্সিমিয়া। সিগনিফিকেন্ট অ্যানিমিয়া এন্ড টক্সিমিয়া, গুড, ভেরি গুড, তুমি ভালো বলেছো। এখন লাস্টে হচ্ছে অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি প্রিভেনশন। হাবিব, তুমি বলো কিভাবে আমরা প্রিভেন্ট করব? WHO কতগুলো ইসের কথা বলেছে, হ্যাঁ, সেগুলো বলো, যে WHO এভিডেন্স বেসড কি স্ট্র্যাটেজি সাজেস্ট করছে, কি করলে অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি প্রিভেনশন, WHO, তারপরে হচ্ছে আরো যে কয়েকটা কমন যে কথা বলছে। WHO প্রথম বলছে যেটা চাইল্ড ম্যারেজটা 18 ইয়ার্স এর মধ্যে যে চাইল্ড ম্যারেজ হয় সেটা রিডিউস করা, আবার 20-র মধ্যে যে প্রেগন্যান্সি হয় সেটা রিডিউস করা, তারপর হচ্ছে যে কন্ট্রাসেপটিভ ইউজটা এটা অ্যাডোলেসেন্টের মধ্যে বাড়ানো, তারপর হচ্ছে যে আনসেফ অ্যাবর্শনটা যেটা আছে এটাকে বাড়ানো, তারপর হচ্ছে স্কিলড অ্যান্টিনেটাল বা চাইল্ড অ্যাটেন্ডেন্সের যেটা ওইটার ব্যবস্থা করা, এবং চাইল্ড হেলথ কেয়ার যেটা পোস্টনেটাল কেয়ার, চাইল্ড বার্থ এবং পোস্টনেটাল পিরিয়ডে তাদেরটা দেওয়া, আর হচ্ছে 10 to 15 ইয়ার্স এর যে এজ গ্রুপটা আছে সেটাকে আমাদের যে প্রোগ্রামগুলো আছে ডেভেলপমেন্ট প্রোগ্রাম তাদেরকে ডেভেলপমেন্ট গোল জন্য যেটা আমরা করবো সেটা হচ্ছে সেক্স এডুকেশন দেওয়া, আর কিপিং গার্লস ইন
স্কুল মানে স্কুলের এডুকেশনটা দেওয়া, মানে চেষ্টা করা যে তাদের এডুকেশন করতে পারে, আর তারা যাতে বেটার অ্যাক্সেস পায় বার্ড কন্ট্রোল এবং মেথডসগুলোর মধ্যে, সেটা চেষ্টা করা। আর কিছু এডুকেশন সিস্টেম বলা হয়েছে আমাদের প্রোগ্রাম যেগুলো হচ্ছে, সেটা প্রথমে যেটা বলছে যে সায়েন্স বেসড কম্প্রিহেনসিভ সেক্সুয়ালিটি এডুকেশন যেটা দেওয়া তাদেরকে, এবং তার হচ্ছে তাদের এডুকেশন প্রেগনেন্সি এডুকেশন যেটা, সেটা হচ্ছে এনকারেজ টু তাদেরকে ওয়েট করার জন্য, তাদেরকে এনকারেজ করা, অ্যাবস্টিনেন্স এর জন্য এটা হচ্ছে সেক্সুয়াল অ্যাবস্টিনেন্স এনকারেজ করা, যে তাদের জন্য যতক্ষণ না তারা ম্যাচিউর হয় বা তাদের এজ আসে ততক্ষণ পর্যন্ত এনকারেজ করা। আর এটার পাশাপাশি আবার বলছে যে নলেজ বেসড প্রোগ্রাম তো দিতে হবে, এবং পাশাপাশি তাদের বার্থ কন্ট্রোল মেথডগুলো অ্যাবস্টিনেন্সের পাশাপাশি শুধু অ্যাবস্টিনেন্স দিলে হবে না, সেখানে বার্থ কন্ট্রোল এডুকেশনটা তাদেরকে দিতে হবে। ক্লিনিক ফোকাস প্রোগ্রামস এর কথা ওনারা বলছেন, যে স্কুল বেসড ক্লিনিক্স এর মধ্যে তাদেরকে সেটা দেওয়া। পিয়ার কাউন্সিলিং এর কথা বলা হচ্ছে, যে পিয়ার গ্রুপসকেও সেভাবে কাউন্সিলিং করা বা তাদেরকেও সেই এডুকেশনটা দেওয়া। এবং ফ্যামিলি এবং ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলা হচ্ছে, যে ফ্যামিলিতেও সেই তাদেরকে বা প্যারেন্টসদের মধ্যে সেইভাবে কাউন্সিল বা কি করার। আর যারা কিছু শেষে বলছে যে যারা বোথ প্যারেন্টসের অর্থাৎ বায়োলজিক্যাল প্যারেন্টসের সাথে যারা থাকে তাদের, আর যারা সিঙ্গেল প্যারেন্টসে থাকে বায়োলজিক্যাল প্যারেন্টসদের সাথে এনকারেজ করা, যেমন একসাথে থাকা, মানে ফ্যামিলির কথা বলার। ভেরি গুড হাবিব, তুমি তো সব পয়েন্টগুলোই মোটামুটি দেখি বলে ফেলেছো। ভেরি গুড। আজকে তো আমার খুব ভালো লাগছে, বিকজ আমি দেখলাম যে তোমরা সবাই খুবই ভালো আনসার করছো। দ্যাটস ভেরি গুড। সো আমার মনে হয় যে আমাদের সেশনটা আজকে সাকসেসফুল হয়েছে। এই যে একটা সপ্তাহ যে থাকবে, এই এক সপ্তাহের মধ্যে তোমরা অবশ্যই আমাদের অ্যাসাইনমেন্ট রেডি করে ফেলবে। নেক্সট উইকে ক্লাস হচ্ছে না, পরের উইকে ক্লাস হবে। এর মধ্যে আমি চাই যে তোমরা এই সময়টা অ্যাসাইনমেন্ট প্রিপারেশন করে ফেলবে। ম্যাডাম আমাদেরকে তাহলে নেক্সট উইকের মধ্যেই সাবমিশন করতে হবে ম্যাডাম? নেক্সট উইকে সাবমিশন করার দরকার নাই, বাট প্রিপেয়ার করে ফেলবে এবং ফাইনাল করে পরে সাবমিশনের ডেট দেওয়া হবে। ঠিক আছে? সো অ্যাটলিস্ট পরীক্ষা শুরু হওয়ার আগে সাবমিশন আমরা স্পেসিফিক ডেট আমি আমাদের এসপিএসএস এর পরের সেশন যখন হবে আমি তখন জানিয়ে দেব, এর মধ্যে তোমরা এটা রেডি করে ফেলবে। ঠিক আছে? জি ম্যাডাম। সো আমি তোমাদেরকে থ্যাংক জানাচ্ছি ফর ইওর অ্যাক্টিভ পার্টিসিপেশন, এবং খুব ভালো ফিডব্যাক আজকে আমি পেয়েছি। আজকে আমার খুব ভালো লাগছে যে তোমরা খুবই অ্যাটেন্টিভ ছিলে, আজকে অনেক ভালোভাবে রেসপন্স করতে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওকে, আমি ফেরত আসছি, তোমাদের চেহারা দেখতে চাই, কার কার চেহারা দেখা যাবে। সো 2 সপ্তাহ দেখা হবে না, তোমার সাথে 1 সপ্তাহ দেখা হবে না। 1 সপ্তাহ টাইমের মধ্যে আবারও বলছি অ্যাসাইনমেন্ট প্রিপারেশন তোমরা অবশ্যই গাফলতি করবে না। ঠিক আছে? প্রতিদিন একটু একটু করে সময় বের করে অ্যাসাইনমেন্ট তৈরি করে ভালো অ্যাসাইনমেন্ট করতে হবে, সো দ্যাট আমরা আসলে এটা থেকে লার্ন করতে পারি। ঠিক আছে? জি ম্যাম। তাহলে দেখা হচ্ছে পরের উইকে। এবার তো আমাদের প্রেজেন্টেশন লাগবে না, শুধু জোরে হাবিব শুনতে পাই না। আর আমরা শুধুমাত্র তো অ্যাসাইনমেন্টটা করব, আমরা তো প্রেজেন্টেশন করব না এবার। না, এবার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করার টাইম পাওয়া যাবে না। তোমরা তো এর আগে করেছো মোটামুটি, সো এই জন্য শুধুমাত্র পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ছাড়াই এবার হবে, কারণ এই সময়টা এবার দেওয়া যাবে না। এবার অনেক বেশি চাপ, সবারই ক্লাস শেষ করতে হচ্ছে। সো আমি তো প্রতিদিনই সেশন নিচ্ছি 2টা করে অন্তত। ঠিক আছে আইরিন, ভালো থেকো, সুস্থ থাকো। সবাইকে বলছি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। মেরি স্পেশালি সাবধানে থাকবা, তুমি কিন্তু রেগুলার ডিউটি করে যাচ্ছ, তো অনেক সাবধানে থাকতে হবে। ঠিক আছে? কারণ পরিস্থিতি আবার খারাপের দিকে, আমরা খুবই উদ্বিগ্ন আমাদের সব আত্মীয় স্বজন, আমাদের দেশবাসীর জন্য কি অবস্থা হচ্ছে। ঠিক আছে? ভালো থাকবে, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। বাই বাই, দেখা হবে আবার। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালাম। ওকে, থ্যাংক ইউ, বাই বাই।